চারিদিকে শিডিউল থাকে। চলো আমরা নিচে যাই। আপনাদের শিডিউল নাইলে আমার শিডিউল এরকম, তাও আজকে একটা ক্লাস ওভারল্যাপিং যাচ্ছে। যাই হোক, আমি ক্লাসটা নিয়ে নিচ্ছি, যেহেতু রেকর্ডেড থাকে আপনারা শুনতে পারবেন, আর যে কয়জন আছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আজকে আমরা মেইনলি সিএ সার্ভিক্সটা নিয়ে কথা বলবো। ভালভাল কার্সিনোমা কেস হিসেবে যে খুব বেশি থাকে না, কারণ পাওয়া যায় না। ভালভাল কার্সিনোমার ইনসিডেন্স তো অনেক কম, বাট কার্সিনোমা সার্ভিক্স পাওয়া যায়। তো কার্সিনোমা সার্ভিক্সের যে হিস্ট্রিটা, ম্যালিগনেন্সির হিস্ট্রি গুলোতে যে সিমটম গুলো, ওগুলো কিন্তু অনেক বেশি স্পেসিফিক কিছু সিমটম তারা বলেন। যেমন হচ্ছে তাদের আমরা যখন এইজ ডিস্ট্রিবিউশনটা দেখি, 35 to 40 ইয়ার্স এর একটা গ্রুপ পাওয়া যায়, 50 to 55 ইয়ার্স একটা গ্রুপ পাওয়া যায়, এরকম একটু একটু এল্ডারলি গ্রুপ, হ্যাঁ, তাদেরই এই ম্যালিগনেন্সি গুলো হওয়ার চান্স থাকে। এবং সিএ সার্ভিক্স এর হচ্ছে বাইমোডাল পিক। বাইমোডাল পিক মানে দুই বয়সে বেশি পাওয়া যায়, সেটা একটা 35 to 40 আর একটা হচ্ছে 50 to 55। এটা যদি আমরা একটু বলি যে তাহলে তাদের এইজটা কত, এখানে একটা কন্ট্রিবিউশন আছে, সেজন্য ম্যালিগনেন্সির বেলায় এটা আমরা আরেকটু খেয়াল করি। প্যারিটি, নাম্বার অফ হাউ মেনি চিলড্রেন, কয়টা বাচ্চা। নাম্বার অফ প্যারিটি যত বাড়বে, চান্স অফ সিএ সার্ভিক্স এর রিস্ক তত বাড়বে, সেজন্য নাম্বার অফ হাউ মেনি চিলড্রেন। কমপ্লেনে কি আছে? কমপ্লেনে হচ্ছে একটা অ্যাবনর্মাল ডিসচার্জ এবং একটা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং। এখন অ্যাবনর্মাল ডিসচার্জটা কেমন থাকে? Initially it was watery, but gradually it becomes initially watery, not foul smelling, but gradually it becomes dirty, dirty in color. তারপর হচ্ছে foul smelling, sometimes became blood stained, এরকম হয়ে যাচ্ছে। এরকম একটা অল্টারেশন অফ ডিসচার্জ তারা বলছে। তার সাথে যদি ওরা সেক্সুয়ালি অ্যাক্টিভ হয় তাহলে তাদের কমপ্লেন থাকে পোস্ট কয়টাল ব্লিডিং। যদি সেক্সুয়ালি ইনএক্টিভ হয় সেখানে থাকে পোস্ট মেনোপোজাল ব্লিডিং বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, মাসিকের মাঝখানে মাঝখানে তার ব্লিডিং হচ্ছে, এরকম বলতে পারে। অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেলে ওখানে তারা বলে হচ্ছে ব্লিডিং অন স্ট্রেইন। তাহলে এগুলো হচ্ছে কিছু ব্লিডিং অ্যাবনর্মালিটি। একটা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, পোস্ট কয়টাল ব্লিডিং হতে পারে, পোস্ট মেনোপোজাল ব্লিডিং হতে পারে, আর একটা হচ্ছে ব্লিডিং অন স্ট্রেইন। চাপ দিলে ব্লিডিং আসে, এটাও বলতে পারে। যে কোনো একটা ফরম্যাটে তাদের ব্লিডিং হিস্ট্রি থাকে এবং তাদের একটা অ্যাবনর্মাল ডিসচার্জ থাকে। এই দুটো হচ্ছে তাদের মেইন কমপ্লেন। হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস আপনি যখন এটাকে ইলাবোরেট করবেন, ওরা অনেক সময় বলে কি, সেটা হচ্ছে তাদের এতটাই ইরেগুলার ব্লিডিং হয় যে মাসিক কোনটা সেটা তারা ধরতে পারে না, তাদের মাসিকটা ব্লাড হয়ে যায়। তো ওইটা আপনাকে নিতে হবে যে যখন আপনার এরকম ব্লিডিং হতো না তখন আপনার মাসিকটা কয়দিন পর পর হতো, সেখানে একবার মাসিক হলে কয়দিন থাকে, সেটা তাদের তাদের হয়তো টিপিক্যালি 3 days, 5 days, 7 days এরকম তার মাসিক থাকে। এখন এই ধরনের ইনসিডেন্সটা কবে হয়েছে সেই হিসেবে আপনার এলএমপিটাকে ঠিক করতে হয়, কারণ এলএমপি ওদের নর্মালি থাকে। এখানে মানে মেনস্ট্রুয়েশনে কোনো অসুবিধা না, কিন্তু তার প্রবলেম হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। তো সেই ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিংটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে, কয়দিন পর পর হচ্ছে, অ্যামাউন্টে কেমন যাচ্ছে, ফ্রেশ ব্লাড, হ্যাঁ, স্টার্ট অ্যান্ড স্পন্টেনিয়াসলি আফটার 1 to 2 days, যে তাদের এরকম স্পটিং দেখা যাচ্ছে অথবা স্পটিং অন এন্ড অফ দেখা যাচ্ছে। যে কোনো একটা ফরম্যাটে তারা ব্লিডিংটাকে বলে। তবে এটা ব্রাইট রেড ইন কালার, এটা কোনো অল্টার্ড কালার না, যেহেতু সারফেস লিশন থেকে ব্লিডিং একদমই ফ্রেশ একটা ব্লিডিং তারা বলে। তাহলে আমি একটা ব্লিডিং অ্যাবনর্মালিটি এবং একটা ডিসচার্জ অ্যাবনর্মালিটি, এই দুইটাই আমি হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস এলাবোরেট করবো। সো এবং সেখানে সে একটা লোকাল ডক্টরের কাছে ভিজিট করেছিল, লোকাল ডক্টর তাকে এক্সামিন করেছে, সেখানে একটা গ্রোথ পেয়েছে। সো শি ওয়াজ রেফার্ড টু দিস সেন্টার ফর ফার্দার ম্যানেজমেন্ট। এরকম হতে পারে আফটার অ্যাডমিশন biopsy has been taken and malignancy is confirmed. তো এরকমও হিস্ট্রি পেতে পারেন। যদি এতটুকু কাজ হয়ে যায় যে তার বায়োপসি হয়ে গেছে, তার ম্যালিগনেন্সি কনফার্ম হয়ে গেছে, ক্যান্সার হয়েছে বলে দিচ্ছে, তাহলে সেটাও আপনি হিস্ট্রিতে ইনক্লুড করে নিলেন। সো শি হ্যাজ বিন, নাও শি ইজ ওয়েটিং ফর ফার্দার ম্যানেজমেন্ট। এভাবে আপনার হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসটা শেষ হবে। যেহেতু একটা বয়স্ক রোগী, আদার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা হিস্ট্রি পারপাজে আপনি জেনে নিলেন। Regarding her obstetric history, number of how many children delivered vaginally, age of last child, হ্যাঁ, এটা আপনি নিয়ে নিলেন। মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আপনি এলএমপি কতদিন থাকে একটু আপনি যদি নিতে চান নিতে পারেন। তারপরে হচ্ছে তার পার্সোনাল হিস্ট্রিতে কোনো
কোনো এখানে কন্ট্রাসেপটিভ হিস্ট্রির একটা রোল আছে যে সে অনেকদিন ধরে, যেমন 5 বছর 10 বছর ধরে ওসিপি ইউজার কিনা, এটা একটা রিস্ক ফ্যাক্টর বাড়ায়। তাহলে এরকম কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে মেনশন করতে। 1 বছর ধরে ওসিপি খাচ্ছে, দ্যাট ইজ নট দ্য রিস্ক ফ্যাক্টর। 5 বছর 10 বছর এরকম যদি হয়, মানে 5 বছর মিনিমাম টু ইনক্রিজ এজ এ টু প্রেজেন্ট অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর, যে ওসিপি একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে এখানে গণ্য হবে, মিনিমাম 5 বছর লাগে। 1-2 বছরের জন্য সেটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আসবে না। তাহলে ওসিপি নিলে সেটা একটু আপনি নিতে পারেন। পার্সোনাল হিস্ট্রিতে কোনো স্মোকিং আছে কিনা, ইভেন হাজবেন্ড স্মোকার কিনা, হাজবেন্ডের অকুপেশনটা কি, আপনার এখানে কোনো এক্সপোজার হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, যেমন হচ্ছে হাজবেন্ডের অকুপেশনটাও এখানে আমাদের একটু জানতে হয়। রিস্কি অকুপেশন কিনা, রিস্কি অকুপেশন মানে হচ্ছে সে ট্রাভেলার, সে ড্রাইভার, সে বিভিন্ন দিকে সারাক্ষণ ঘুরে ফিরে বেড়ায়, এরকম কিনা। হ্যাঁ, বা হতে পারে হাজবেন্ড অ্যাডিক্টেড, এরকমও হতে পারে। কিন্তু লো সোশিওইকোনমিক গ্রুপের তো ওদের কিন্তু বিভিন্ন রকমের হ্যাবিট থাকে হাজবেন্ডেরও। তাহলে ওরকম কিনা, এবং হাজবেন্ড স্মোকার কিনা, চেন স্মোকার কিনা। সে যদি চেন স্মোকার হয় তাহলে বউ কিন্তু প্যাসিভ স্মোকার। তাহলে এই হিসেবে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এগুলো আপনি একটু আপনার হিস্ট্রি নিয়ে সাজায় নিলেন। এরপরে এক্সামিনেশনে গিয়ে, জেনারেল এক্সামিনেশনে তাদের ওয়েট কম থাকে, হ্যাঁ, ম্যালনারিশমেন্ট তাদের থাকে, লোয়ার সোশিওইকোনমিক গ্রুপ, অ্যানিমিয়া আছে কিনা, হ্যাঁ, অ্যানিমিয়া তার ইকোনমিক, তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হিসেবে থাকতে পারে, ম্যালিগনেন্সির জন্য থাকতে পারে। আদার জেনারেল এক্সামিনেশন আপনি করলেন, অবশ্যই লিফ নোট গুলো এক্সামিন করবেন। যদিও সিএস সার্ভিক্স এর ড্রেনিং লিফ নোট আমরা পালপেট করতে পারি না, বিকজ দিস আর পেলভিক লিফ নোট, কিন্তু তারপরেও আমরা অ্যাজ এ রুল, যেহেতু একটা ম্যালিগনেন্সির দিকে আমি যাচ্ছি, সবগুলো লিফ নোট আমরা দেখে নিব। এরপরে হচ্ছে আমরা তাকে হচ্ছে লোকাল, মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যাবে না। এরপরে যখন আপনি পারভাজেনাল এক্সামিনেশন করবেন, অন ইন্সপেকশন যদি কোনো ডিসচার্জ থাকে বা কোনো ব্লিডিং থাকে সেটা করলেন। তারপর একটা জেন্টাল পার্সপেকুলাম এক্সামিনেশনে গ্রোথ কেমন সেটা দেখলেন, এবং বায়োমেনুয়াল এক্সামিনেশন করলেন। এখন এসব ক্ষেত্রে গ্রোথটা কেমন থাকে, সিএস সার্ভিক্স এর গ্রোথ আমরা যদি বলি, এক মিনিট। সার্ভিক্স এর গ্রোথ আমরা যদি বলি, 4 রকমের গ্রোথ আমরা পাই। একটা হচ্ছে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, একটা হচ্ছে আলসারেটিভ গ্রোথ, একটা হচ্ছে পলিপয়েড গ্রোথ, আর একটা হচ্ছে এন্ডোফাইটিক গ্রোথ। হ্যাঁ, তো কলিফ্লাওয়ার লাইক গ্রোথের আরেকটা নাম হচ্ছে এক্সোফাইটিক গ্রোথ। দেয়ার ইজ এন এক্সোফাইটিক গ্রোথ অথবা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, মেজারিং অ্যাবাউট এত ইন্টু এত সেন্টিমিটার। তারপরে হচ্ছে অ্যারাইজিং ফ্রম দ্য ইন্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স যদি হয়ে থাকে। তারপরে আপনি বললেন যে ইট ইজ নেক্রোসড, ব্লিডস অন টাচ, যদি স্পেকুলাম লেগে ব্লিডিং শুরু হয়, নেক্রোসড, ব্লিডস অন টাচ, এতটুকুই। যদি আলসারেটিভ গ্রোথ থাকে, দেয়ার ইজ এন আলসার ইন দ্য ইন্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স মেজারিং অ্যাবাউট এত ইন্টু এত সেন্টিমিটার, বেজ ইজ কাভার্ড বাই ডেড নেক্রোটিক টিস্যু উইথ মার্জিন ইভার্টেড অথবা রোলড আউট, যেটাই আপনি পাচ্ছেন। ইট অলসো ইনভলভস দ্য আপার ফর্নিক্স পার্ট অফ দ্য আপার ভ্যাজাইনাল লিপ, রাইট আপার ভ্যাজাইনাল বা লেফট আপার ভ্যাজাইনাল, মানে আপনি আলসারটা কতটুকু এক্সটেন্ড করে গেছে, ভ্যাজাইনাল কোনো ওয়ালকে নিল কিনা, সেটাও আপনি একটু দিলেন। আমরা অনেক সময় এই আলসারেটিভ গ্রোথের বর্ণনাতে বলি an ulcer is present in the anterior lip of the cervix making the cervix eaten up cervix, খাই ফেলছে সার্ভিক্সটাকে, এরকমও পেতে পারি। আর যদি কোনো পলিপয়েড গ্রোথ হয় তাহলে পলিপয়েড গ্রোথ কোথা থেকে আসছে। আর যদি এন্ডোফাইটিক গ্রোথ হয় সেখানে আমাদের ইন্সপেকশন ফাইন্ডিংস থাকে সার্ভিক্স লুপ, বিগ ব্রড ব্যারেল শেপড, হ্যাঁ, ব্যারেল শেপ সার্ভিস 3B, বিগ ব্রড ব্যারেল শেপ। এটা হচ্ছে আমাদের এক্সামিনেশন ফাইন্ডিংস পার্সপেকুলাম। এরপরে আপনি যখন বায়োম্যানুয়াল এক্সামিনেশনে গেলেন, তখন আপনি আবার এবার লামটাকে ডিরেক্টলি ফিল করলেন। সেখানে there is a growth which is hard, fixed with the underlying structure, hard inconsistency, তারপরে হচ্ছে fragile, bleeds on touch, hard, fixed, fragile, bleeds on touch। এটা হচ্ছে মানে কার্ডিনাল ফিচার অফ ম্যালিগনেন্সি। হ্যাঁ, হার্ড থাকবে, ফিক্সড হয়ে থাকবে, কিন্তু ভঙ্গুর, মনে হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে, এবং ব্লিডস অন টাচ হচ্ছে। এটা হচ্ছে টিপিক্যাল পিকচার অফ ম্যালিগনেন্সি। তাহলে আপনি এরকম একটা গ্রোথ পাচ্ছেন। হ্যাঁ, আপনি এটা বায়োম্যানুয়ালে। আদার্স কি বললেন, ইউটেরাসটা নর্মাল সাইজ কিনা, মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়েছে কিনা, adnexia clear কিনা, বা there is no adnexia pathology, all the fornices are
ক্লিয়ার, হ্যাঁ, অথবা হতে পারে যে গ্রোথটা রাইট ফর্নিক্স এর দিকে ঢুকে আসে, তাহলে রাইট ফর্নিক্সটাকে ইনভলভ করে যাচ্ছে, ইনভলভিং রাইট ফর্নিক্স, এরকম। মানে আপনার এখানে মেনশন করতে হবে গ্রোথের বর্ণনা, তারপরে ইউটেরাস কেমন আছে, অ্যাডনেক্সা কেমন আছে, ফর্নিক্স কেমন আছে, এই এতটুকু দিয়ে আপনি নিয়ে আসলেন ভ্যাজাইনাল ওয়াল। তারপর আপনি বললেন যে ফাইনালি বললেন ভ্যাজাইনাল ওয়াল ইট ইজ ফ্রি অফ গ্রোথ, হ্যাঁ, অথবা ফ্রি বললে হবে, ফ্রি, সফট, স্মুথ, তারপর হচ্ছে ইলাস্টিসিটি প্রেজেন্ট, হ্যাঁ, মানে হচ্ছে ভ্যাজাইনাল ফ্রি, আমি ভ্যাজাইনাল ওয়াল ফ্রি বলে দিচ্ছি। যদি ভ্যাজাইনাল ওয়াল ইনভলভ হয়, ধরেন রাইট ভ্যাজাইনাল ওয়াল ইজ হার্ড, ফিক্সড, তারপর হচ্ছে ইরেগুলার, হ্যাঁ, হার্ড, ফিক্সড, ইরেগুলার, নন স্ট্রেচেবল, স্ট্রেচেবল না, এটার ইলাস্টিসিটি লস হয়ে গেছে। যদি ইনভলভ হয়, এই ফাইন্ডিংসটা পেলেন, ইনভলভ না হলে ফ্রি, সফট, স্মুথ এন্ড স্ট্রেচেবল, এই এতটুকুই আমরা ভ্যাজাইনাল ওয়াল পাচ্ছি। তারপর আপনি এসে অবশ্যই এই রোগীর রেক্টোভ্যাজাইনাল এক্সামিনেশন হবে। রেক্টোভ্যাজাইনাল এক্সামিনেশনে আমরা প্যারামেট্রিয়াম ফ্রি, রেক্টাল মিউকোজা ফ্রি, এই এতটুকু আমরা ফাইন্ডিংস পাই। আর যদি ইনভলভ হয়, প্যারামেট্রিয়াম ইনভলভ, রেক্টাল মিউকোজা ইনভলভ, যা পাচ্ছি এই ফাইন্ডিংসটা আমরা দিই। তাহলে এটা গেল হচ্ছে আমার অন এক্সামিনেশন ফাইন্ডিংস, ঠিক আছে। তাহলে আমি এখানে পার ভ্যাজাইনাল প্রথমে হচ্ছে ইন্সপেকশন করেছি, দেন পার স্পিকুলাম, দেন বাইম্যানুয়াল এন্ড দেন রেক্টোভ্যাজাইনাল, এই হচ্ছে আমার ওভারঅল এক্সামিনেশন। সো ফাইনালি আমি কি বলছি যে সো মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ইট ইজ এ কেস অফ কার্সিনোমা সার্ভিক্স, প্রবাবলি স্টেজ কত কত আপনার স্টেজ মনে হচ্ছে সেটা আপনি বলে দিলেন। তো এই গেল হচ্ছে সিএস সার্ভিক্স এর হিস্ট্রি। বুঝা গেছে? যদিও মানুষ কম, দুইটা মানুষ আছেন, একটু আমাকে যদি বলেন বুঝা গেছে? বুঝা গেছে আপুরা? হিস্ট্রিটা খুব ভাইটাল, হিস্ট্রিটা আমাদের খুব ভালো লিখতে হয়, পরিষ্কার করে এক্সপ্লেন করে দিতে হয়, বুঝাই দিতে হয়। ওইখানে যদি কোনো রকমের ঝামেলা থাকে ম্যাডামরা তখন একটু বিরক্ত হয়ে যান। ফাইন্ডিংস গুলো যদি আপনি টোটাল না বলেন, সেখানে যদি কোনো গ্যাপ হয়ে যায়, তখন হচ্ছে ম্যাডামরা বিরক্ত হন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আমরা এবার ডিসকাশনে যাই। এখানে প্রথমে আপনার যেটা বলবে যে আপনার রোগীর কার্সিনোমা, আপনি কার্সিনোমা সার্ভিক্স কেন বললেন, আপনি তখন আপনার আবার বললেন যে এবার আপনার রিস্ক ফ্যাক্টরের তার সোশিও ডেমোগ্রাফিক যে জিনিসগুলো এবং তার ফাইন্ডিংসটা দুইটা মিলাই। যেমন আমার রোগীটার হচ্ছে বয়স হচ্ছে এত, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য পজিটিভ ফ্যাক্টর, যে এই বয়সে এই ধরনের ম্যালিগনেন্সি হতে পারে। তার প্যারিটি অনেক বেশি, তাহলে এটা রিস্ক ফ্যাক্টর। তার প্রেজেন্টিং সিমটম গুলা যেগুলো বলেছে সেগুলো অনেকটাই সিএসআরভিক্স এর সিমটমের সাথে ম্যাচ করে যায়। এরপরে আমি তার সাম আদার রিস্ক ফ্যাক্টরস হ্যাজ বিন দেয়ার, যদি থাকে সেগুলো আপনি কম্পাইল করে দিলেন। এরপরে আপনি বললেন যে অন এক্সামিনেশনে আমি রোগীটার সার্ভিক্সে এই ধরনের একটা গ্রোথ পেয়েছি এবং তার কার্ডিনাল ফিচার অফ ম্যালিগনেন্সি আছে, সো আই হ্যাভ থট দ্যাট ইট প্রবাবলি ইট ইজ এ কেস অফ কার্সিনোমা সার্ভিক্স। নেক্সট আপনাকে আবার প্রশ্ন করবেন যে হোয়াট মে বি দ্য ডিফারেন্সিয়ালস, কি কি ডিফারেন্সিয়ালস হতে পারে। এখন ডিফারেন্সিয়ালস গুলো টোটালি নির্ভর করে কি টাইপের লিশন আমি পেয়েছি। যেমন এটা যদি আলসারেটিভ লিশন হয় তাহলে বাকি আলসার, টিউবারকুলার আলসার হতে পারে, সিফিলিটিক আলসার হতে পারে, সেটাতে চলে যাবে। যদি এটা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হয়, হ্যাঁ, তাহলে এটা ভালভাল ওয়ার্ড, ভ্যাজাইনাল ওয়ার্ড হতে পারে, সার্ভাইকেল ওয়ার্ড হতে পারে, সেটা হতে পারে। যদি এটা এন্ডোসার্ভাইকাল গ্রোথ হয়, এটা এন্ডোসার্ভাইকাল গ্রোথ, অথবা এটা ক্রনিক সার্ভিসাইটিসে বিগ ব্লড হয়ে গেছে, এটা হতে পারে। যদি এটা পলিপয়েড হয়, সার্ভাইকাল পলিপ, এন্ডোমেট্রিয়াল বা মিউকাস পলিপও হতে পারে। তার মানে এটা নির্ভর করছে আমার ডিডিটা কি ধরনের লিশন আমি পাচ্ছি তার উপর। তাহলে আপনি আলসারেটিভ আলসারের ডিডি বলবেন, এবার আপনি বাকিটা ঠিক করবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসে যে যদি আপনার এটা আলসারেটিভ হয়ে থাকে তাহলে টিউবারকুলার আলসার বা সিফিলিটিক আলসার বা এই যে ম্যালিগন্যান্ট আলসার, এগুলোর মধ্যে আপনি ডিফারেন্সিয়েট কি করে করবেন। টিউবারকুলার আলসার যেটা, সেখানে হচ্ছে জেনারেলি আমরা হচ্ছে একটা আলসার পাই যেটা পাঞ্চড আউট মার্জিন, এবং এখানে হচ্ছে মেইন না আন্ডারমাইন মার্জিন, আমরা আলসারে আন্ডারমাইন মার্জিন পাই, এবং এখানে হচ্ছে মেইনলি আমরা লিম্ফ নোড পাই পাউচ অফ ডগলাসে, এবং ম্যাটেড লিম্ফ নোড পাওয়া যায়, ম্যাটেড লিম্ফ নোড পাওয়া যায়। এবং রোগীটার একটা পার্সোনাল হিস্ট্রি অফ টিবি, পালমোনারি টিবির হিস্ট্রি থাকে। মোস্ট কমনলি এই ধরনের টিবিটা হচ্ছে জেনিটাল টিবি গুলা সেকেন্ডারি টিবি হয়, প্রাইমারি টিবি তার পালমোনারি হতে পারে, তাহলে এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। হ্যান্ডলিং টিবি পেশেন্ট, এরকম কন্ট্রাক্টিভ টিবি পেশেন্ট এরকম থাকতে পারে। প্রিভিয়াস হিস্ট্রিতে তার টিবি ছিল, আবার সেটা দেখা যাচ্ছে, এরকম হতে পারে। মানে আমি এরকম একটা পজিটিভ টিবির হিস্ট্রি পেতে পারি।
সিফিলিটিক আলসারের রোগীগুলার একটা রিস্ক ফ্যাক্টর থাকে, এক্সপোজার থাকতে পারে। আর হচ্ছে সিফিলিটিক আলসার কিসিং আলসারের মতো থাকে, তো আমি তো ওরকম কিসিং আলসারের মতো পাচ্ছি না। তাহলে আপনার আলসার কেন না সেটা, ওয়ার্ড কেন না, জেনারেলি সার্ভাইকাল ওয়ার্ড নট সো কমন। প্রথম কথা, এটা হচ্ছে ওয়ার্ড লাইক গ্রোথ আমি মনে করছি না, কারণ শুধু সার্ভাইকাল ওয়ার্ড হয় না, সেখানে ভ্যাজাইনাল ওয়ার্ড, ভালভাল ওয়ার্ড, আরো ওয়ার্ড থাকতে পারে। যেহেতু তার ভালভা ভ্যাজাইনাতে রিলেটিভলি হেলদি লুকিং একটা এরিয়া আছে, শুধুমাত্র সার্ভিক্স আমি পেয়েছি, এবং এই গ্রোথটা ওয়ার্ড লাইক গ্রোথ না, এটা ব্লিডস অন টাচ এন্ড দেয়ার ইজ দ্য প্রেজেন্স অফ কার্ডিনাল ফিচার অফ ম্যালিগন্যান্সি। সো আমি এটাকে ওয়ার্ড বলতে চাচ্ছি না। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আপনার রোগীর সিএ সার্ভিক্স রিলেটেড রিস্ক ফ্যাক্টর আপনি আর কি পেয়েছেন, আপনার রোগীর রিস্ক ফ্যাক্টর কি কি আছে, এবার আপনি কম্পাইল করে রিস্ক ফ্যাক্টরস অফ সিএ সার্ভিক্স যেটা সেটা ঠিক করলেন। এখন হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ সিএ সার্ভিক্স? রিস্ক ফ্যাক্টরের মধ্যে মেইনলি আমরা বলেছি যে শি ইজ ম্যারিড ওম্যান এবং শি হ্যাজ রেগুলার কয়টাল অ্যাক্টিভিটি। সো এখানে কিছু মেইন পজিটিভ ফ্যাক্টর অফ সিএ সার্ভিক্স হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, যেটা ম্যারিড ওমেনের মোস্ট কমনলি হতে পারে, এবং ইফ ইট অকার্স বাই হাই রিস্ক টাইপ, এট দ্যাট টাইম ইট মে লিডস ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ সিএ সার্ভিক্স। মানে হাই রিস্ক এইচপিভি ইনফেকশন হচ্ছে মেইন পজিটিভ ফ্যাক্টর, এবং সেখানে আদার অ্যাডিশনাল কিছু রিস্ক ফ্যাক্টর এবং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকে। যেমন ওর রিস্ক ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ প্যারিটি, যত তার প্রেগনেন্সি হয়েছে প্রতিবারই তার রিস্ক অফ সিএ সার্ভিক্স বেড়েছে। তো সে যদি 5-6টা বাচ্চার মা হয়, এটা একটা রিস্ক ফ্যাক্টর। ভ্যাজাইনাল ডেলিভারি ফার্দার তার একটা রিস্ক ফ্যাক্টর। তার যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে সেটা একটা রিস্ক ফ্যাক্টর। হাজবেন্ডের এক্সপোজার হিস্ট্রি আছে সেটা একটা রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, এটা এবং আর্লি এজ অফ ম্যারেজ যদি হয়, তার বয়সটা কবে, তার বিয়ের বয়স, আর্লি এজ অফ ম্যারেজ, আর্লি চাইল্ড বার্থ, অল দিস প্লেস অ্যাক্টস অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এগুলো কেন রিস্ক ফ্যাক্টর? এগুলো রিস্ক ফ্যাক্টর এই কারণে যে এই যে সেক্সুয়াল কিছু অ্যাবনর্মাল সেক্সুয়াল কিছু রিস্ক ফ্যাক্টরে সে পড়েছে, যেমন তার আর্লি ম্যারেজ, আর্লি চাইল্ড বার্থ, ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ, ভ্যাজাইনাল ডেলিভারি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হাজবেন্ড, এগুলো সবই হাই রিস্ক এইচপিভি ইনফেকশনের রিস্ক বাড়াচ্ছে। ইনফেকশন বাই হাই রিস্ক এইচপিভি এবং পারসিস্টেন্ট ইনফেকশন, এই জিনিসটা এই রোগীটার রিস্ক ফ্যাক্টর বাড়াচ্ছে। এবং কারণ সিএ সার্ভিক্স এর কাজই হওয়ার কারণেই হচ্ছে হাই রিস্ক এইচপিভি পারসিস্টেন্ট ইনফেকশন যদি থাকে, যেহেতু তার সেক্সুয়াল বিহেভিয়ারটা ভালো না, সেখানে তার রিস্ক অফ এইচপিভি ইনফেকশন বাড়ছে, পারসিস্টেন্ট ইনফেকশন বাড়ছে। এবং সেখানে আর্লি ম্যারেজ, এখানে তার মেইনলি ট্রান্সফরমেশন জোন, যেটা সার্ভিক্সের যে ট্রান্সফরমেশন জোনটা, সেটা তখন তার ইম্যাচিওর থাকে, ম্যাচিওর হয় না। আর্লি ফরমেশন অফ ট্রান্সফরমেশন জোন which is prone to injury by coital activity. একদম শুরুর দিকে যখন তার মোটর ট্রান্সফরমেশন জোনটা হচ্ছে, তখনও সে অতটা প্রোটেকশন অ্যাচিভ করতে পারে নাই। এর মধ্যে যদি মেয়েটার সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়, তাহলে ওই জায়গাটায় ইনজুরি হয়ে ডিরেক্ট এন্ট্রি অফ এইচপিভি ইনফেকশন হতে পারে, সেটা দিয়ে তাকে ভালনারেবল করে ফেলে ফর সিএ সার্ভিক্স। আর্লি চাইল্ড বার্থ, ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ, ভ্যাজাইনাল ডেলিভারি, এগুলো ট্রান্সফরমেশন জোনের ইনজুরিটার চান্সটা বাড়ায়, এবং এই ট্রান্সফরমেশন জোন দিয়ে এইচপিভি ডিরেক্ট এন্ট্রিটা ইনক্রিজ করে এবং তার চান্স অফ ইনফেকশন ইনক্রিজ করছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার তারপরে হচ্ছে তার এগুলো হচ্ছে সব রিস্ক ফ্যাক্টর। তাহলে এগুলো হচ্ছে কিছু সোশিও ডেমোগ্রাফিক রিস্ক ফ্যাক্টর। এরপর হচ্ছে কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। কি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর? যেমন হচ্ছে আমি জিজ্ঞেস করেছি যে তার ওসিপি খায় কিনা সে। ওসিপি কিভাবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর? কনস্ট্যান্ট যদি ওসিপি খায়, তাহলে ট্রান্সফরমেশন জোনে প্রিডোমিনেন্স অফ কলামনার এপিথেলিয়াম হয়। নর্মালি ট্রান্সফরমেশন জোনে হচ্ছে স্কোয়ামাস সেল থাকে, এবং এক্সপোজ যে এরিয়াটা সেখানে স্কোয়ামাস সেল বেশি থাকে। এন্ডোসার্ভাইকাল যে এরিয়াটা সেখানে কলামনার সেল বেশি থাকে। কলামনার সেল মানে সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াম, এবং একটা ফ্রিকশনে ইনজুরি হয়, সেটা এন্ডোসার্ভাইকাল থাকে। কিন্তু যখন ওসিপি খায়, তখন কলামনার এপিথেলিয়ামের প্রলিফারেশন বাড়ে এবং সেটা এক্সপোজড এরিয়াতেও চলে আসে। যখন এই এক্সপোজড এরিয়াতে কলামনার এপিথেলিয়াম চলে আসলো, তখন এই কলামনার এপিথেলিয়াম গুলো চান্স অফ ইনজুরি বাড়ায় দিল। হ্যাঁ, চান্স অফ ইনজুরি বাড়ায় দিল। তাহলে ট্রান্সফরমেশন জোনটাকে ভালনারেবল ফর ইনজুরি করে ফেলে প্রলং ইউজ অফ ওসিপি। তাহলে prolonged use of OCP make the transformation zone vulnerable. There is predominance of columnar epithelium, resulting in increased chance of injury and easy entrance of HPV infection. আচ্ছা, আর কি হচ্ছে? তার হচ্ছে স্মোকিং।
স্মোকিং যদি করে তাহলে হচ্ছে এই সার্ভাইকেল এপিথেলিয়ামের মধ্যে নিকোটিনিক এক্সপোজার দেখা গেছে, নিকোটিন দেখা গেছে, এবং এই যে স্মোকিং করা হচ্ছে নিকোটিন, ইট ডিরেক্টলি ড্যামেজ দ্য সেলুলার প্রোটেক্টিভ মেকানিজম। প্রতিটা সেলের নিজস্ব একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে। মানে কি, সে ওভারগ্রোথ করবে না, সে নির্দিষ্ট সময় পরে ড্রপ আউট হয়ে যাবে, যেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি, এভাবে সে চলে যাবে। এটা হচ্ছে সেলের ন্যাচারাল সাইকেল। এটা যদি সে মেনটেন করতে না পারে, প্রতিটা সেল থেকে ম্যালিগনেসি হতে পারে। তো যখন স্মোকিং করছে, দিস প্রোটেক্টিভ মেকানিজম ইজ টোটালি ড্যামেজ। এটা ডিএনএ ড্যামেজ করে, সেলুলার প্রোটেক্টিভ মেকানিজমকে সে নষ্ট করে দেয়, এবং তখন দেয়ার ইজ চান্স অফ অ্যাবনর্মাল সেলুলার প্রলিফারেশন ইন দ্য সার্ভাইকাল এপিথেলিয়াম রেজাল্টিং ডেভেলপমেন্ট অফ সিএসআরভিক্স। এটা সে করতে পারে। তাহলে স্মোকিং এভাবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, ওসিপি এভাবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, হ্যাঁ, এই হিসেবে কাজ করছে। ইমিউনোসাপ্রেশন, সে অসুবিধা নেই, আপনি আপনার কাজ করুন। ইমিউনোসাপ্রেশনও এভাবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে যায়, কারণ ইমিউনোসাপ্রেশনে অপরচুনিস্টিক ইনফেকশন, আদার ইনফেকশন, এইচপিভি ইনফেকশন, এগুলো রিস্ক বেড়ে যায়। এভাবে সে কাজ করে। আচ্ছা, তাহলে এগুলো গেল হচ্ছে কেন কেন রিস্ক ফ্যাক্টর। আপনার রোগীর কি রিস্ক ফ্যাক্টর, সোশিও ডেমোগ্রাফি কি রিস্ক ফ্যাক্টর ছিল, অ্যাগ্রাভেটিং কি রিস্ক ফ্যাক্টর ছিল, পজিটিভ ফ্যাক্টর কি। তাহলে একটা সিএসআরভিক্স হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে মেইনলি এসেনশিয়াল ফ্যাক্টর বা পজিটিভ ফ্যাক্টর, যেটা হচ্ছে এইচপিভি ইনফেকশন। একটা হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো তাকে রিস্ক বাড়াচ্ছে, সোশিও ডেমোগ্রাফিক। আর একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকতে পারে। আপনার রোগীর কি কি আছে, কিভাবে সে রিস্কে পড়েছে, এই প্রশ্নটা ম্যাডামরা করেন। এরপরে হচ্ছে যে আপনার আপনার এরপরে হচ্ছে যে এখন যেহেতু আমি তার একটা গ্রোথ পেয়েছি, আমি পার স্পেকুলাম এক্সামিনেশনে তার একটা গ্রোথ পেয়েছি, তাহলে এই গ্রোথের জন্য এবার এবার আমি কি করব। হ্যাঁ, আমার এই রোগীটাকে এবার আমি কি করব, যেহেতু আমি মনে করছি যে তার গ্রোথ আছে। তো তখন প্রথম কথাই হচ্ছে, যেহেতু একটা অবভিয়াস গ্রোথ, একটা ভিজিবল সার্ভিক্সে আছে অবভিয়াস গ্রোথ, তাহলে আমরা এটার বায়োপসি করব। যদি না করা হয়ে থাকে, আমরা ডাইরেক্ট বায়োপসি করব। ডাইরেক্ট বায়োপসি মানে কিছু লাগবে না, আমি খালি চোখে দেখে দেখে ওখান থেকে টিস্যু নিয়ে আসবো। কি ধরনের বায়োপসি আমরা করব? মোস্ট কমনলি এখানে আমরা পাঞ্চ বায়োপসি করতে পারি ফ্রম মাল্টিপল সাইট ইনক্লুডিং বোথ হেলদি অ্যান্ড আনহেলদি এরিয়া। আমরা মাল্টিপল সাইট থেকে পাঞ্চ বায়োপসি করবো। ওয়াই পাঞ্চ বায়োপসি? মিনিমাম টিস্যু ইনজুরি হয়, চান্স অফ ব্লিডিং কমে যায়, এবং অ্যাডিকুয়েট টিস্যু যদি আমরা মাল্টিপল এরিয়া থেকে করে নিতেও পারি, এবং এটা আমার পারপাস ফুলফিল করে। যদি অনেক বেশি ডেড টিস্যু, নেক্রোটিক টিস্যু এসব থাকে, ডেড টিস্যু, নেক্রোটিক টিস্যু কিন্তু আপনাকে কোনো ইনফারেন্স দিবে না, কোনো রেজাল্ট দিবে না। তো যদি কোনো ডেড টিস্যু, নেক্রোটিক টিস্যু থাকে খুব বেশি, তখন আমাদের অ্যাপ্রোচ হয়ে যায় ওয়েজ বায়োপসি, মানে ওয়েজ শেপ করে একটা টিস্যু কেটে নিয়ে আসা। আদারওয়াইজ আমরা পাঁচ বায়োপসি করে থাকি। বাট যেটা এন্ডোসার্ভাইকাল গ্রোথ, সেই এন্ডোসার্ভাইকাল গ্রোথের বেলায় দেয়ার ইজ নো রোল অফ পাঁচ বায়োপসি। আমরা তখন করি হচ্ছে কোন বায়োপসি উইথ এন্ডোসার্ভাইকাল কিউরেটেজ। তাহলে আপনি কি ধরনের বায়োপসি করবেন নির্ভর করছে কি ধরনের লিশন আমি পেয়েছি। যদি এটা আলসারেটিভ হয়, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হয়, আমরা পাঁচ বায়োপসি নিতে পারি হেলদি আনহেলদি টিস্যুর জাংশন থেকে, ইট ইজ মাল্টিপল। আর যদি এন্ডোসার্ভাইকাল গ্রোথ হয়, কোন বায়োপসি নিতে পারি? অনেক বেশি ডেড নেক্রোটিক টিস্যু হলে ওয়েজ বায়োপসিও লাগে, তবে কমনলি পাঁচ বায়োপসিটাই করা হয়। পাঁচ বায়োপসি করে আমরা হিস্টোপ্যাথোলজিতে দিব। সে আমাকে কি দিবে? সে আমাকে টিস্যু ডায়াগনোসিস দিবে অফ ম্যালিগনেন্সি, যে হ্যাঁ সার্ভিক্সে ম্যালিগনেন্সি গ্রো করেছে, কারণ ম্যালিগনেন্সি পাওয়া গেছে এই বায়োপসিতে। আচ্ছা ভালো, সে আমাকে ম্যালিগনেন্সি বললো, দেন হোয়াট উইল ডু ইউ ওয়ান্ট টু ডু এনি এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া? EUA is not the mandatory part for the diagnosis of CSRVX. আমার রোগীটা প্রচন্ড হেল্পফুল, আমার রোগীটা আমাকে পিভি খুব ভালো করতে দিয়েছে, এবং সেখানে আমি আমার এক্সামিনেশন নিয়ে স্যাটিসফাইড। আমি আলাদা সেট আপ করে ইউএ এন্ড বায়োপসি এটা করবো না, কারণ এক্সামিনেশন আর অ্যানাস্থেসিয়ার জন্যও কিন্তু আমাকে ইনভেস্টিগেশন করে একটা আলাদা সেট আপ করে একটা কাজ করতে হবে। কমফোর্টেবল, স্টেজিং ভালো বুঝতে পেরেছি, আমার কোনো ডাউট নাই, আমি ইউএ করবো না। কিন্তু যদি রোগী কোঅপারেটিভ না হয়, রোগীটা অ্যালাউ করছে না, বা আপনি ইউ আর ইন ডাউট রিগার্ডিং যে তার স্টেজিংটা কেমন হচ্ছে, হ্যাঁ আমার এক্সামিনেশন নিয়ে আমি স্যাটিসফাইড না, তাহলে ইউএ ক্যান বি প্রসিডেড, ইউএ ক্যান বি ডান। যে কারণ তখন আমরা রোগীটা অ্যানেস্থেটিয়াস যখন হবে, খুব ভালো পেলভিক ইভালুয়েশন আমরা তার করতে পারি, ওই পেলভিক ইভালুয়েশন করে আমরা তাকে দেখতে পারি। তাহলে ইউএ ইজ নট দ্য ম্যান্ডেটরি পার্ট, যদি লাগে করবো, যদি লাগে না করবো না। বাট বায়োপসি আমি সবারই করতে চাই। যদি আমার প্ল্যান থাকে ইউএ করতে হবে, তাহলে আমরা ওই একই সেট আপে ইউএ উইথ বায়োপসি করি, আর যদি না লাগে আমরা এমনিতে ডাইরেক্ট বায়োপসি করে নিই।
আচ্ছা, বায়োপসির পরে রেজাল্ট দেওয়ার পরে এরপরে আমি কি করবো, যেহেতু তখন আমি ম্যালিগনেন্সি কনফার্ম করলাম বাই টিস্যু ডায়াগনোসিস, এবার আমার প্ল্যানিং অফ ট্রিটমেন্ট আসবে। আমি এখানে স্টেজিংটা ফার্দার রিকনফার্ম করতে চাই বাই সাম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, যেটা আগে ফিগো অ্যাপ্রুভ করে নাই কিন্তু এখন অ্যাপ্রুভ করেছে। তাহলে সেখানে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমার জন্য আসছে হচ্ছে, আমরা তার একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, সেখানে গ্রোথটা কত বড়, সার্ভিক্সের কত এরিয়া ইনভলভ করেছে, অলরেডি কোনো অবভিয়াস লিম্ফ নোড আছে কিনা সেগুলো আমরা দেখতে পারি। আর এটা একটা টোটাল প্যানারোমিক ভিউ অফ দ্য অ্যাবডোমেন, এটা আমরা নিতে পারি। হ্যাঁ, টোটাল ভিউ নিলাম। আর কি করব আমরা, আমরা যদি একটা ছোট গ্রোথ পাই যেটা সার্ভিক্সে কনফাইন্ড হয়ে আছে, এখনো মনে হচ্ছে না যে স্প্রেডিং লিশন পুরা পেলভিসের যে বাইরে চলে আসছে, আউটার পেলভিস আউটার অ্যাবডোমেনে চলে আসছে, যেমন কি কি হতে পারে, ওমেন্টাল কেক পেতে পারি, অ্যাবনর্মাল লিভার স্ট্যাটাস পেতে পারি, এরকম একটা অ্যাডভান্স ডিজিজ আমি পাচ্ছি। পুরা সার্ভিক্স কে তো নিয়েছে, প্যারামেট্রিয়াম নিয়ে পুরা রেকটাম নিয়ে ফেলেছে, এরকম অ্যাডভান্স ডিজিজ। তো সেই সব ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান লাগে যে কোথায় কোথায় স্প্রেড হয়েছে দেখার জন্য। আদারওয়াইজ সিএসআরভিক্সে এমআরআই ইজ দ্য প্রেফারেবল ইনভেস্টিগেশন, কারণ সফট টিস্যু রিজলিউশন সে খুব ভালো দেয়। তাহলে আসলে টিউমারটা কত বড়, কতটুকু প্যারামেট্রিয়ামকে নিয়েছে, সার্ভিক্স এর কতটুকু এরিয়াকে নিয়েছে, সেখানে টোটাল ইভালুয়েশনটা খুব ভালো এমআরআই করে দেয়। এছাড়া লিম্ফ নোড আছে কিনা, সারাউন্ডিং এরিয়ার ইনভেশন আছে কিনা, এটাও এমআরআই করে দেয়। তাহলে আমরা সিএসআরভিক্সে মেইনলি এমআরআই চাই। কিন্তু যদি মনে হয় স্প্রেডিং লিশন, অল্টার্ড এনজাইম আসছে, অল্টার্ড লিভার এনজাইম, রোগীর অবস্থা ভালো না, সিটি স্ক্যান করতে হতে পারে, তাহলে আমরা মেইনলি এমআরআই করছি। তারপরে অ্যাবডোমেনের টোটাল একটা প্যানারোমিক ভিউ আল্ট্রাসোনোগ্রাফি করছি, রোগীর বেসলাইন স্ট্যাটাস দেখবো, সিবিসি থেকে শুরু করে লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, এগুলো সবই আমরা করছি। হ্যাঁ, আমি তার বেসলাইন ইনভেস্টিগেশন গুলো কমপ্লিট করে তার বেসলাইন স্ট্যাটাস দেখে নিয়ে কারেক্টেবল কন্ডিশন গুলোকে কারেক্ট করছি, যেমন এনিমিয়া কারেক্ট করা, কোন ইনফেকশন থাকলে কারেক্ট করা, এগুলো আমরা করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবার আমি পুরো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন যেহেতু করেছি, এটা দিয়ে আমি ফার্দার আমার স্টেজিংটাকে রিকনফার্ম করছি। আচ্ছা, আপনি কার্সিনোমা, যে কোনো ধরনের কার্সিনোমা আপনি তখনই খুব ভালো বুঝবেন যখন আপনার স্টেজিংটা খুব ভালো করা থাকবে। স্টেজিংটা কিন্তু খুব ভালো করে করতে হয়। স্টেজিং এর পড়ারও আবার দুইটা অপশন, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ব্রড বেস স্টেজিং আছে। ব্রড বেস স্টেজিং মানে স্টেজ 1 কি, স্টেজ 2 কি, স্টেজ 3 কি, স্টেজ 4 কি, এটা ব্রড বেস স্টেজিং। স্টেজ 1 মানে হচ্ছে এখনো কার্সিনোমাটা সার্ভিক্সে কনফাইন্ড আছে, এটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 হচ্ছে কার্সিনোমাটা সার্ভিক্স থেকে বিয়ন্ডে গেছে, বিয়ন্ডে গিয়ে সে কোথায় গেছে, ইউটেরাস, ইউটেরাস পর্যন্ত চলে গেছে, বাট তারপর হচ্ছে ভাজাইনাতে এক্সটেন্ড করে গেছে, বাট লোয়ার 1/3 যায় নাই, পেলভিক ওয়াল পর্যন্ত এখনো যায় নাই, এরকম। আর স্টেজ 3 যেটা, সেটা হচ্ছে সে লোয়ার থার্ড অফ ভাজাইনাতে চলে গেছে, পেলভিক ওয়াল এক্সটেন্ড করে গেছে, এটা হচ্ছে স্টেজ 3। লিম্ফ নোডকে সে নিয়ে নিয়েছে, এটা হচ্ছে স্টেজ 3। আর স্টেজ 4 যেটা, সেটা পেলভিস থেকে বাইরে গিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে গেছে, এটা হচ্ছে ব্রড বেস স্টেজিং। কিন্তু এখানে আবার সাব স্টেজিং গুলো লাগে, কারণ আপনার রোগীর এরকম সাব স্টেজিং এ পড়তে পারে। তো সেই সাব স্টেজিং এ আমাদের বাকি জিনিসগুলো তখন আমাদের পড়ে নিতে হয়। এবং আপনি ম্যালিগনেন্সি স্টেজিং ক্লিয়ার না থাকলে আপনি কখনো খুব ভালো আনসার দিতে পারবেন না, সারাক্ষণ ওইটা নিয়ে আপনার মাথা ঘোরাবে। ওই যে একটু কমপ্লিট করে ফেলতে হবে, স্টেজিং পুরাটাই ঠোঁটস্থ মুখস্থ কন্ট্রোল। এখানে একটা ব্রড বেস কথা বলে, লার্জ টিউমার লিশন নাকি, এটা কি লার্জ টিউমার লিশন নাকি স্মল টিউমার লিশন। লার্জ টিউমার লিশন মানে হচ্ছে যদি টিউমারটা 4 সেন্টিমিটার বা তার উপরে চলে যায়, এটা হচ্ছে লার্জ টিউমার লিশন। আর যদি স্মল টিউমার হয়, যেটা 4 সেন্টিমিটারের নিচে, কারণ যখন টিউমার যত বড় হবে তত তার চান্স অফ ইনভেশন বাড়বে, সারাউন্ডিং স্প্রেড বাড়বে, লিম্ফ নোড নিয়ে ফেলার চান্স বেড়ে যায় এবং আউটকামকে সে পুয়ার করে। তো সেই জন্য আমাদের এখানে যে টিউমারটার সাইজ কত বড় এটা বুঝে নেয়া এবং স্টেজিংটাকে ক্লিয়ার করা আপনাকে করতে হবে। তাহলে আমি স্টেজিং কনফার্ম করলাম বাই ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড সাম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, এগুলো করে আমার প্ল্যান কি, আমি তাকে কি ট্রিটমেন্ট দিব সেটা প্ল্যান করছি। দেন হোয়াট আর দ্য অপশনস অফ ট্রিটমেন্ট। একটা কার্সিনোমা সার্ভিক্সকে আমরা রেডিওথেরাপি দিতে পারি, কনকারেন্ট কেমো রেডিয়েশন দিতে পারি, আর একটা হচ্ছে আমরা তাকে সার্জারি করতে পারি। কখন কোনটা করছি, জেনারেলি সার্জারিজ ফর দ্য আর্লি ডিজিজ এখনো পর্যন্ত সেটা স্টেজ 2 এ, কিন্তু কনকারেন্ট কেমো রেডিয়েশন বা রেডিয়েশন আমরা যে কোনো সময়ে দিতে পারি, যে কোনো স্টেপে দিতে পারি। তো কনকারেন্ট কেমো রেডিয়েশন, সেখানে আমরা যে কেমোথেরাপিটা ইউজ করি ইট ইজ সিসপ্লাটিন, আর রেডিওথেরাপি হচ্ছে এদের জন্য আমরা মেইনলি ব্রেকিথেরাপি অ্যান্ড
ব্র্যাকিথেরাপি দিই, টেলিথেরাপি দিই, এটা হচ্ছে রেডিওথেরাপি। আর সার্জারি হচ্ছে আর্লিয়েস্ট স্টেজেস আপ টু স্টেজ 2 এ পর্যন্ত। দুইটার কম্পারিজন যদি বলি ট্রিটমেন্টে, সার্জারির সুবিধা হচ্ছে ডিজিজড অর্গান হ্যাজ বিন রিমুভড, এবং সেটাতে পেশেন্টের একটা ইমোশনাল সাপোর্ট হয়, সে সাইকোলজিক্যালি সেটেল হয় যে তার ডিজিজ অর্গানটা রিমুভ করা হয়েছে, সে ইমোশনালি বুস্ট আপ হয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে আমরা ডিরেক্টলি সার্জিক্যাল স্টেজিংটা করতে পারি, একদম দেখে দেখে স্টেজিংটা করে আসতে পারি, যেটা আমরা এখনো পর্যন্ত করি নাই। 3, তাহলে এক্সটেন্ট অফ ডিজিজটা আমরা খুব ভালো অ্যাসেস করতে পারি। 3, 4 হচ্ছে কোনো লিফ নোড যদি সাসেপ্টিবল থাকে সেগুলোকে আমরা রিমুভ করতে পারি, কারণ এই লিম্ফ নোড গুলো রেডিওথেরাপিতে স্টেরাইল হয় না, রেডিওথেরাপি জেনারেলি এদেরকে রিমুভ মানে স্টেরাইল করতে পারে না, সেজন্য আমরা লিম্ফ নোড রিমুভ করলে এটা একটা ট্রিটমেন্টও তাদের হয়। আর প্রগনোসিসটাও আমরা বুঝতে পারি, যখন লিম্ফ নোড ইনভলভ হবে প্রগনোসিস কিন্তু পুয়ার, তাহলে সেটাও আমরা বুঝতে পারছি, কারণ আমরা পারোপারেটিভলি লিম্ফ নোড রিমুভ করার চেষ্টা করি। তারপরে হচ্ছে ওর একটা ফাংশনিং ওভারি এবং ভ্যাজাইনা রাখতে পারে যদি সে ইয়াঙ্গার পেশেন্ট হয়, কারণ যখনই রেডিওথেরাপি পাবে ভ্যাজাইনা নন ফাংশনিং হয়ে যায়, ওভারি গুলো ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আমরা এখানে ওভারিকে ট্রান্সফিক্সেশন করে রাখা, হ্যাঁ, ওভারিকে আমার যে টেলিথেরাপি যদি লাগে তাহলে সেই সাইড থেকে সরে ফেলা, এগুলো আমরা করে আসতে পারি, তখন ওভারিটা ফাংশনিং থাকে, ভ্যাজাইনাটা ফাংশনিং থাকে, তার একটা তার লাইফস্টাইলটা সে মেনটেন করতে পারে। হ্যাঁ, তাহলে ডিজিজড অর্গান চলে গেল, তাকে তার ইমোশনাল বুস্ট আপ হলো, তার ট্রিটমেন্ট পারপাজে হেল্প হলো, তার স্টেজিংটা খুব ভালো বুঝতে পারলাম, এগুলো সব মিলাই সার্জারি হচ্ছে বেনিফিট। কিন্তু সার্জারির প্রবলেম যেটা সেটা হচ্ছে ইমিডিয়েট মর্টালিটি মরবিডিটি বেশি, কিন্তু যেহেতু অনকোলজির অপারেশন গুলো এক্সপার্ট হ্যান্ডে করা হয় সেজন্য মর্টালিটি মরবিডিটির চান্স কিন্তু আসলে কম। পার অপারেটিভ ব্লিডিং হতে পারে, সাপোর্ট লাগতে পারে, আইসিইউ লাগতে পারে, বাট সব মেইন ড্রব্যাক যেটা সেটা হচ্ছে সব স্টেজে আমরা করতে পারি না। এছাড়া হচ্ছে কিছু রেসিডুয়াল ডিজিজ থেকে যেতে পারে, এবং সেই রেসিডুয়াল ডিজিজে পরবর্তীতে তার অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট হিসেবে রেডিওথেরাপি লাগতে পারে। মানে আমি কমপ্লিট ট্রিটমেন্ট সবসময় সার্জারি দিয়ে করে আসতে পারি, নট লাইক দ্যাট। রেডিওথেরাপির সুবিধা হচ্ছে সব ধরনের স্টেজিং এ রেডিওথেরাপি আমরা ইউজ করতে পারি, কিন্তু রেডিওথেরাপির প্রবলেম যেটা সেটা হচ্ছে সে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে সে সেনসিটিভ, বাট অ্যাডেনোকার্সিনোমাতে রেডিওথেরাপির কোনো রোল নাই। হ্যাঁ, সে অ্যাডেনোকার্সিনোমাতে সার্জারি ইজ দ্য বেস্ট অপশন। তো সেই জন্য কেমোথেরাপি সব রেডিওথেরাপি আমরা সবসময় ইউজ করতে পারি না। এছাড়া কিছু যে কনজেনিটাল ইস্যু আছে, যেমন পেলভিক কিডনি যদি থাকে, এন্ডোমেট্রিওসিস যদি থাকে, ইনফেকশন যদি থাকে, আমরা তাদেরকে কিন্তু ডিরেক্টলি রেডিওথেরাপি দিতে পারি না, কিছু কিছু কন্ডিশনে দিতে পারি না, সে লিম্ফ নোডকে স্টেরাইল করতে পারে না। তো এই জন্য রেডিওথেরাপির সাইড এফেক্টও আছে, রেডিওথেরাপি যখন আমরা দিই সেখানে রেডিওথেরাপির মরবিডিটি কিছু আছে। তো এই জন্য রেডিওথেরাপিও সার্জারি দুটারই রিস্ক বেনিফিট আছে। আপনি কি দিবেন টোটালি নির্ভর করছে রোগীর স্টেজিং এর উপরে, রোগীর কিছু উইশ আছে তার উপরে, হ্যাঁ, এইসব মিলায়। আর কিন্তু একটা মোটো আমরা ফলো করি রিগার্ডিং ট্রিটিং আ সিএসআরভিক্স, যে আমরা তাকে মনোথেরাপি দিতে চাই, দুইটা থেরাপি দিতে চাই না, যে আমি তাকে সার্জারিও করলাম পরে এবার রেডিওথেরাপিও দিচ্ছি, এটা চাই না। আমরা এখনকার অপশন হচ্ছে একটাই দিব, তাহলে রোগীর মরবিডিটি কিছুটা কমে, এবং যদি কোনো রিকারেন্স হয় আমি তাকে যখন যেটা দিই নাই তখন সেটা দেওয়ার অপশন থেকে যায়। যদি আমি দুইটাই দিই এবং রিকারেন্স হয় তখন ট্রিটমেন্ট অপশনটা কিছুটা লিমিটেড হয়ে যায় এবং রোগীর মরবিডিটিও বেড়ে যায়। আচ্ছা, এখন তাহলে আমরা কি ট্রিটমেন্ট দিই? আমাদের এখানে আরেকটা জিনিস আপনি শুনবেন, সেটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল ডিজিজ। প্রি ক্লিনিক্যাল ডিজিজ মানে কি? খালি চোখে দেখতে পারবেন না, এটা দেখতে হলে মাইক্রোস্কোপ লাগবে, এটা দেখতে হলে বায়োপসি করে আনতে হবে। তাহলে এই যে প্রি ক্লিনিক্যাল ডিজিজ, এটা কোনটা? এটা হচ্ছে স্টেজ 1A। স্টেজ 1A যেটা, যেখানে হচ্ছে টিউমারটা আপনার মাইক্রোস্কোপি দিয়ে আমি বুঝতে পারবো, কারণ 3 to 5 মিলিমিটারের মধ্যে টিউমার, ডেপথ হচ্ছে <5 মিলিমিটারের মধ্যে, এটা মাইক্রোস্কোপি দিয়ে বোঝা যায়। এটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল ডিজিজ। তো প্রি ক্লিনিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট কি? প্রি ক্লিনিক্যাল ডিজিজের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা তাকে আমরা তাকে হচ্ছে লোকালি যে এক্সিশনটা, যেমন কোনাইজেশন করতে পারি, সার্ভাইকাল কোনাইজেশন, এটা আমরা করতে পারি। তারপরে হচ্ছে যদি হচ্ছে ট্রাকিলেক্টমি আমরা তাকে করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যদি সে সার্ভিক্সটাকে, সে যদি ইউটেরাস প্রিজার্ভিং অপশন চায়, যদি সে ইয়াঙ্গার একটা পেশেন্ট হয়, একদম ভেরি আর্লি একটা ডিজিজ, প্রি ক্লিনিক্যাল ডিজিজ, তাকে আমি দেখতে পেয়েছি, তাহলে তাকে আমি শুধু সার্ভাইকাল পোর্শনটাকে কেটে দেয়, একদম একটা ফ্রি মার্জিন রাখা, এভাবে আমরা তাকে লোকাল ট্রিটমেন্ট করতে পারি। এখানে লিম্ফোডেনেক্টমি করবো কিনা, এসেনশিয়াল পার্ট অফ সার্জারি হচ্ছে লিম্ফোডেনেক্টমি।
যদি তার কোনো স্ট্রোমাল ইনভেশন না থাকে, ডিপ স্ট্রোমাল ইনভেশন বা লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন না থাকে, তাহলে স্টেজ 1A1 এ চান্স অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট ভেরি লো। তো সেই জন্য আমরা শুধু সার্ভাইকাল কোনাইজেশন করতে পারি বা রেডিক্যাল ট্রাকিলেক্টমি, রেডিক্যাল না, এখানে আসলে সার্ভাইকাল কোনাইজেশনই মেনলি করা হয়। কিন্তু তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে তার সিম্পল একটা হিস্টেরেক্টমি হবে, যেটাকে আমরা এক্সট্রা ফাশাল হিস্টেরেক্টমি বলি। তাহলে ফ্যামিলি কমপ্লিট বয়স্ক পেশেন্ট এক্সট্রা ফাশাল হিস্টেরেক্টমি হবে। আর যদি ইয়াং পেশেন্ট হয় ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন সে পাবে। আর 1A2 যদি হয়, জেনারেলি এখানে লিম্ফ নোড ইনভলভমেন্টের চান্স বেড়ে যায়। তো সেই জন্য ওর ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি সার্ভাইকাল কোনাইজেশন উইথ বাইলেটারাল পেলভিক লিম্ফেডেনেক্টমি অথবা রেডিক্যাল ট্রাকিলেক্টমি উইথ বাইলেটারাল পেলভিক লিম্ফেডেনেক্টমি। আর যদি ফ্যামিলি কমপ্লিট হয় তার জন্য হচ্ছে আমরা তাকে সার্জিক্যাল অপশনে যাই। সার্জিক্যাল অপশনে এখানে আমরা তাকে মেইনলি মডিফাইড রেডিক্যাল হিস্টেরেক্টমি করে থাকি উইথ বাইলেটারাল পেলভিক লিম্ফেডেনেক্টমি, এটা তাকে আমরা করে থাকি যদি স্টেজ 1A2 হয়। যদি স্টেজ 1B তে হচ্ছে টিউমারটা সার্ভিক্সে আছে, কিন্তু এখন আমরা ক্লিনিক্যালি তাকে দেখতে পাচ্ছি। তো যখন আমরা দেখতে পাই তখন আমাদের সাইজটা দেখতে হয় যে সাইজ কত বড়, 4 সেন্টিমিটারের নিচে না উপরে, এটা হচ্ছে মানে লার্জ লিশন কিনা। তো আমরা 1B1 যেটা, সেখানে আমরা ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন দিতে পারি, রেডিক্যাল ট্রাকিলেক্টমি, বাইলেটারাল পেলভিক লিম্ফেডেনেক্টমি। আর যদি ফার্টিলিটি প্রিজার্ভিং না চায় তাহলে ওর জন্য ট্রিটমেন্ট হয়ে যায় তখন রেডিক্যাল হিস্টেরেক্টমি। তাহলে 1B থেকে স্টেজ 2A 1B থেকে 2A পর্যন্ত ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে রেডিক্যাল ট্রাকিলেক্টমি, রেডিক্যাল হিস্টেরেক্টমি যদি সে ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন না চায়। আর 1B1 কে আমরা ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন দিতে পারি, যেহেতু টিউমারটা ছোট থাকে 2 সেন্টিমিটারের নিচে, আমরা সেখানে ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন দিতে পারি। B2 সেখানে যদি টিউমারটা ছোট হয় আমরা দেখতে পারি, কিন্তু সবাইকে ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন দিতে পারি না। তাহলে আমরা ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন দিচ্ছি মেইনলি 1A1, 1A2 and 1B1, এই তিনটাকে ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন দিতে পারি। আর বাকিদের আমরা দিতে খুব একটা পারি না, এবং সেখানে তখন রেডিক্যাল ট্রাকিলেক্টমি ইজ দা ট্রিটমেন্ট। এখন আমি তাহলে এখানে 3 রকমের কথা বলছি, একটা হচ্ছে এক্সট্রা ফাশাল হিস্টেরেক্টমি, একটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল হিস্টেরেক্টমি, আর একটা হচ্ছে রেডিক্যাল হিস্টেরেক্টমি। আমরা কোনটা কি? এক্সট্রা ফাশাল হিস্টেরেক্টমি হচ্ছে আমরা নর্মাল যে TAH BLSO করি, আমাদের সে নর্মাল হিস্টেরেক্টমি হচ্ছে TAH। তাহলে মডিফাইড রেডিক্যাল হিস্টেরেক্টমি কি? মডিফাইড রেডিক্যাল হিস্টেরেক্টমিতে আমরা আরেকটু বেশি ফেলি। সেখানে হচ্ছে ইউটেরাস ইজ রিমুভড অ্যালং উইথ হাফ ওয়ে অফ প্যারামেট্রিয়াম। ইউটেরাইন ওয়াল থেকে পেলভিক ওয়াল পর্যন্ত যে প্যারামেট্রিয়াম, ওই প্যারামেট্রিয়ামের হাফ ওয়ে কাটা হয়। ইউরেটার ইজ ডিরুফিং অফ ইউরেটার ইজ ডান। এন্টেরিয়র ডিরুফিং মানে ওই যে আমরা যেখানে ক্ল্যাম্পটা দিব, ইউটেরাসের পাশে প্যারামেট্রিয়াম, হাফ ওয়ে অফ প্যারামেট্রিয়ামের ক্ল্যাম্প দিব, তাহলে এখানে ইউরেটার আমার ক্ল্যাম্পে চলে আসবে। সেই জন্য এন্টেরিয়র ডিরুফিং মানে ইউরেটারকে আমরা সরাই দিব আমার ক্ল্যাম্প সাইড থেকে। তারপরে হচ্ছে ইউটেরাইন আর্টারি আমরা লাইগেট করব। ইউটেরাইন আর্টারি when it crosses the ureter, ওই টাইমে আমরা ইউটেরাইন আর্টারিটাকে লাইগেট করব। তারপরে হচ্ছে আমরা হাফ ওয়ে অফ প্যারামেট্রিয়ামকে ফেলবো, হাফ ওয়ে অফ প্যারামেট্রিয়াম আপার 1/3 অফ দ্য ভ্যাজাইনা। এই জিনিসটাকে যে আমি ফেলছি এটাকে বলছি আমরা মডিফাইড রেডিক্যাল হিস্টেরেক্টমি। রেডিক্যাল হিস্টেরেক্টমি কি? আমরা ইউটেরাস ফেলবো, টোটাল পেলভিক ওয়াল, টোটাল প্যারামেট্রিয়ামটাকে একদম ওয়াল পর্যন্ত পুরোটা কেটে ফেলবো প্যারামেট্রিয়ামকে। ইউরেটার কমপ্লিটলি টোটাল ডিরুফিং অফ ইউরেটার ইজ ডান। ইউরেটারকে একদম ওয়াল থেকে সরাই ফেলা হবে, সাইড থেকে সরাই ফেলে পেলভিক ওয়াল পর্যন্ত চলে যাওয়া হবে। ইউটেরাইন আর্টারি ইজ লাইগেটেড ফ্রম ইটস অরিজিন, যেখানে অরিজিন ছিল সুপিরিয়র ভেসিকল, ওই জায়গা থেকে আমরা তাকে ইউটেরাইন আর্টারিকে লাইগেট করে ফেলবো। মানে একদম ওয়াল পর্যন্ত যেতে হলে ইউটেরাইন আর্টারিকে টোটাল লাইগেট করে ফেলতে হয়, ইউরেটারকে টোটাল সরাই ফেলতে হয়, তারপরে এবং প্যারামেট্রিয়ামকে রিমুভ করে আনতে হয়, এবং আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনাকে রিমুভ করতে হয়। এটা হচ্ছে রেডিক্যাল হিস্টেরেক্টমি। তাহলে ইউটেরাস, হাফ ওয়ে অফ প্যারামেট্রিয়াম এবং আপার 1/3 অফ দ্য ভ্যাজাইনা, এটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল। তারপরে ইউটেরাস, প্যারামেট্রিয়াম ইজ রিমুভ ফ্রম ইটস পেলভিক ওয়াল, তারপর হচ্ছে 2/3 অফ দ্য ভ্যাজাইনা যখন আমি রিমুভ করছি, এটা হচ্ছে রেডিক্যাল হিস্টেরেক্টমি। তাহলে আমরা এরকম আমার স্টেজিং অনুযায়ী সেটা হতে পারে এক্সট্রা ফাশাল, মডিফাইড রেডিক্যাল। এখানে আমি BLSO করব কি করব না, BLSO ডিপেন্ড আপন দ্য পেশেন্টস এজ। যদি মেনোপজাল লেডি হয় অবশ্যই BLSO করে ফেলবো, পেরিমেনোপজাল তাকেও করে ফেলবো। ভেরি ইয়াং পেশেন্ট, সেখানে আমরা হয়তো ওভারিটা ইট ইজ নট দ্য এসেনশিয়াল পার্ট অফ সার্জারি, কারণ ইউজুয়ালি সেকেন্ডারি সিএস সার্ভিক্স ওভারিতে খুব একটা হয় না। তা আমরা ওভারি তার যদি ভালো থাকে এবং ভেরি ইয়াং পেশেন্ট হয়, সে চাচ্ছে রাখতে, আমরা তাকে রাখতে পারি।
আদারওয়াইজ সার্জিক্যাল মেনোপজ হয়ে এক্সাজারেটেড সাইন সিম্পটম আসবে। তাহলে ওই জায়গাটা হচ্ছে বিএলএসও প্লাস মাইনাস সবাইকে আমরা করবো না, বাট কি আমরা করবো, আমরা পেলভিক লিম্ফেডেনেক্টমি ম্যান্ডেটরি করতে চাই, কারণ সার্ভিক্স ইজ হাইলি সাপ্লাইড বাই লিম্ফেটিক চ্যানেল এবং এখানে অনেক লিম্ফ নোড আছে। কিন্তু এটার আসার কথা হচ্ছে সার্ভাইকাল যে ড্রেনিং লিম্ফ নোড গুলা, এগুলো হচ্ছে একটা একটা ক্রোনোলজি ফলো করে, ফার্স্ট স্টেশন সেকেন্ড স্টেশন, মানে পেলভিক লিম্ফ নোড কি ইনভলভ করার পরে সে অ্যাবডোমিনাল লিম্ফ নোড গুলোতে যায়। তো এই জন্য পেলভিক লিম্ফ নোড যদি আমি রিমুভ করে ফেলতে পারি এবং সেখানে যদি কোনো পজিটিভ কিছু না থাকে, রোগীর প্রগনোসিস অনেক ভালো। তো সেই জন্য পেলভিক লিম্ফেডেনেক্টমি ইজ দ্য এসেনশিয়াল পার্ট। এটা আমার স্টেজিং এ হেল্প করে, কারণ লিম্ফ নোড পজিটিভ হওয়া মানে কিন্তু সে 3C তে চলে গেছে। আর যদি হচ্ছে এখানে আমি সার্জারি করে রিমুভ করে ফেলি, তাহলে তার একটা টিউমার লোড কমে যায়। আর একটা হচ্ছে সে আমাকে প্রগনোসিসও বোঝায় দেয়, লিম্ফ নোড ইনভলভ মানে পুয়ার প্রগনোসিস, এটাও সে আমাকে। সেজন্য লিম্ফেডেনেক্টমি ইজ দ্য এসেনশিয়াল পার্ট। প্যারাওটিক লিম্ফ নোড ফেলবো কিনা নির্ভর করছে যে বড় আছে কিনা। যদি কোনো বড় থাকে সেটাকে রিমুভ করবো, আদারওয়াইজ কিছুই করবো না, জাস্ট দেখে চলে আসবো। এই হচ্ছে সার্জারি। তাহলে আমরা সার্জারি করছি আপ টু স্টেজ 2। এখন এর মধ্যে আবার কথা আছে, আমরা বলছি লার্জ লিশন। ধরেন স্টেজ 1B3 মানে হচ্ছে টিউমারটা 4 সেন্টিমিটারের উপরে, অথবা স্টেজ 2A B মানে স্টেজ 2A যদি হয়, তো সেখানে হচ্ছে 2A2 যদি হয়, সেখানে হচ্ছে টিউমারটা 4 সেন্টিমিটারের উপরে। তো এটা হচ্ছে লার্জার লিশন। এরকম বাল্কি লিশন যদি হয় বা লার্জার লিশন যদি হয়, সেক্ষেত্রে এটা ফিগো রিকমেন্ডেশন হচ্ছে বেটার টু গো ফর কনকারেন্ট কেমো রেডিয়েশন। কারণ কি, এত বড় টিউমার সরাতে গিয়ে সেখানে সার্জিক্যাল মার্জিন পজিটিভ হয়ে যায়, টিউমারের রেসিডুয়াল থেকে যায়, এবং এটা তখন তার একটা পুয়ার মার্কার হয়, তখন তাকে আমাদের অ্যাডজুভেন্ট রেডিওথেরাপিতে যেতেই হয়। তো কমপ্লিট রিমুভাল অফ ম্যালিগনেন্সি হিসেবে বা কমপ্লিট ট্রিটমেন্ট হিসেবে এখানে ফিগো কনকারেন্ট কেমো রেডিয়েশন এলাও করেছে। তাহলে আমরা, যদিও সেটা সার্জিক্যাল স্টেজিং এর মধ্যে ছিল 1B2 আর একটা হচ্ছে 2A2, এদের 1B3 2A2, কিন্তু আমরা এদের জন্য কনকারেন্ট কেমো রেডিয়েশন, লার্জ লিশন হিসেবে রেসিডুয়াল ডিজিজ, নিড অফ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, এইসব মিলে আমরা করেছি এবং দেখা গেছে যে এটাতে আউটকাম ভালো। তাহলে বাকিদের আমরা কি করবো, স্টেজ 2B থেকে কি ট্রিটমেন্ট, বাকিদেরকে আমরা কনকারেন্ট কেমো রেডিয়েশন দিব, এবং এটা আমরা প্রাইমারি কেমো রেডিয়েশন হিসেবে দিচ্ছি। আর যখন আমরা একটা সার্জারির পরে রেডিয়েশন দিই, এটাকে আমরা বলি অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন। কখন লাগে সার্জিক্যাল অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন? ধরেন আপনি সার্জারি করেছেন, কিন্তু টিউমার সার্জিক্যাল মার্জিন পজিটিভ, মানে আপনি যে কেটে যে পাঠাইছেন সেখানে মার্জিনে ম্যালিগনেন্ট সেল পাওয়া গেছে, অথবা লিম্ফ নোড পজিটিভ, অথবা লিম্ফোভাস্কুলার স্পেস ইনফেকশন হয়ে আছে পাওয়া যাচ্ছে, মানে এটা একটা অ্যালার্মিং কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর সে দেখাচ্ছে। আমরা তখন তাকে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দেওয়ার কথা বলি, যে তাহলে মাইক্রোমেটাস্টেসিস যেগুলো আছে, ছোটখাটো যে ডিজিজ, যেটাকে সে ডিস্ট্রয় করে দিতে পারবে। আর যদি হচ্ছে তাহলে আমরা লার্জার লিশন, তারপরে হচ্ছে প্যারামেট্রিয়াম পজিটিভ, লিম্ফ নোড পজিটিভ, এইসব ক্ষেত্রে অ্যাডজুভেন্ট কনকারেন্ট কেমো রেডিয়েশন। কিন্তু যদি লিম্ফোভাস্কুলার স্পেস ইনভলভ থাকে বা হচ্ছে ডিপ স্ট্রোমাল ইনভেশন হয়, সেসব ক্ষেত্রে আমরা অনেক সময় শুধু রেডিওথেরাপিও দিতে পারি, কনকারেন্ট কেমো রেডিয়েশন না দিয়ে। তাহলে হাই রিস্ক, সবচেয়ে হাই রিস্ক কারা? সার্জিক্যাল মার্জিন পজিটিভ, টিউমারটা বড়, লিম্ফ নোড পজিটিভ, এবং তাদের হচ্ছে প্যারামেট্রিয়াম পজিটিভ। এইসব ক্ষেত্রে আমরা কনকারেন্ট কেমো রেডিয়েশন দেওয়ার চেষ্টা করি, এবং এটা হচ্ছে তখন অ্যাডজুভেন্ট কনকারেন্ট কেমো রেডিয়েশন। এখন রেডিওথেরাপি যে আমরা দিব, সেই রেডিওথেরাপিটা তাহলে সিএস সার্ভিক্সে আমরা কিভাবে দিই বা কেমন করে দিই? আমরা সিএস সার্ভিক্সে যে রেডিওথেরাপি দিই, এটা আমরা যদি শুধু রেডিওথেরাপি দিই, এটাকে আমরা বলি প্রাইমারি কেমো রেডিয়েশন। প্রাইমারি কেমো রেডিয়েশনে আমাদের প্ল্যানিংটা কিরকম হয়, আমরা কিভাবে করি? আচ্ছা, এখানে আমরা যে রেডিওথেরাপিটা দিই, এটার নাম হচ্ছে, রেডিওথেরাপি যেটা দিই এখানে একটা দিই হচ্ছে ব্র্যাকিথেরাপি, আর একটা দিই হচ্ছে টেলিথেরাপি। ঠিক আছে, ব্র্যাকিথেরাপি যে দিই সেটা যেই সিস্টেমে দিই বা যেই প্যাটার্নে দিই বা যাকে ফলো করে দিই, কোন ব্র্যাকিথেরাপির বিভিন্ন রকম ওয়ে আছে, বিভিন্ন টেকনিকে দেওয়া যায়। আমরা এখানে মডিফাইড ম্যানচেস্টার, হ্যাঁ, এই টেকনিকে দিয়ে থাকি। মডিফাইড ম্যানচেস্টার টেকনিকে কিরকম, ওর এই রকমের ডিভাইস আছে যে একটা ভ্যাজাইনাল
ইউটেরাইন টেন্ডেম এন্ড ভ্যাজাইনাল কর্পোস্টেট। হ্যাঁ, এইরকম একটা ডিভাইস আছে, এই ডিভাইসটা দিয়ে সে দেয়, এই জন্য এটার নাম হচ্ছে মডিফাইড ম্যানচেস্টার, মানে এই ডিভাইসটাকে আমরা ইউজ করি। এটাই কি কি এটার প্রিন্সিপালটা কি? ও হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্ট মানে হচ্ছে ফর্নিক্স এর ধরেন 5 সেন্টিমিটার উপরে, এখান থেকে 5 সেন্টিমিটার লেটারালি, এটা হচ্ছে এ পয়েন্ট। সে এ পয়েন্টকে টার্গেট করে দিবে এবং এটা থেকে 3 সেন্টিমিটার লেটারালি হচ্ছে বি পয়েন্ট। সে রেটা এ পয়েন্টকে টার্গেট করবে, কিন্তু বির বাইরে যাবে না, মানে এই টেরিটরির বাইরে সে যাবে না। যখন সে এ পয়েন্টকে টার্গেট করে দিবে, অটোমেটিক সে সার্ভিক্সকে ডাইরেক্ট ডিস্ট্রয় করতে পারে, সার্ভাইকাল যে লিশন সেটাকে সে ডাইরেক্ট ডিস্ট্রয় করতে পারে। এটা হচ্ছে তার নিয়ম, এই জন্য সে ব্র্যাকিথেরাপি দেয়। ব্র্যাকিথেরাপি আমরা মডিফাইড ম্যানচেস্টার ওয়েতে দিতে পারি, এবং এভাবে সে প্রথমে হচ্ছে সার্ভিক্সের যে লিশনটা আছে সেটাকে টার্গেট করে, সেটাকে নষ্ট করে। এটা হচ্ছে ব্র্যাকিথেরাপির জায়গা। টেলিথেরাপি কি করে? দূরে থেকে দিবে। টেলিথেরাপি মানে টেলিফোনের মতো দূরে থেকে দিবে। দূরে থেকে দিবে, সে একটা বক্সের মতো ইমাজিনেশন করে। এই বক্সের মতো যে ইমাজিনেশন, এই বক্সটার সামনে যদি বলি, আমাদের যে সামনের একটু সামনে, আমাদের ধরেন অ্যাবডোমিনাল ওয়ালের একটু সামনে, পিছনে যে স্পাইন, ভার্টিব্রাল স্পাইন কলাম, তার একটু পিছনে, নিচে হচ্ছে অবটুরেটর ফোরামেন লেভেল পর্যন্ত, উপরে হচ্ছে লাম্বার 3-4 পর্যন্ত। হ্যাঁ, 2-3 বা 3-4, এই উপরের লিমিটটা হচ্ছে লাম্বার 2-3, নিচে হচ্ছে অবটুরেটর ফোরামেন, সামনে হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের একটু সামনে, পিছনে হচ্ছে ভার্টিব্রাল কলামের একটু পিছনে। এই 4 কোনা বক্সের মধ্যে সে দূরের থেকে একটা টেলিথেরাপি দিবে। এই টেলিথেরাপি দিয়ে সে সারাউন্ডিং যে এরিয়া, এটাকে স্টেরাইল করবে। ঠিক আছে, সারাউন্ডিং এরিয়া, প্যারামেট্রিয়াম বা অন্য কোনো লোকাল ইনফেকশন, এগুলোকে স্টেরাইল করবে। আর ব্র্যাকি হচ্ছে ডিরেক্টলি সার্ভাইকাল লিশনটাকে অ্যাটাক করবে। আচ্ছা, এখন তাহলে এই যে টেলিথেরাপি, এটা আমরা এক্সটেন্ডেড বিম রেডিওথেরাপিও দিতে পারি বা এক্সটেন্ডেড ফিল্ড রেডিওথেরাপিও দিতে পারি। এটা নির্ভর করে যে 4 কোণার বক্সটা কতটুকু কভার করছে। শুধু যদি আমি পেলভিক লিম্ফ নোড গুলোকে কভার করে দিতে চাই, এক্সটার্নাল বিম। যদি আমি প্যারাউটিক লিম্ফ নোডকেও নিতে চাই, তখন এক্সটেন্ডেড ফিল্ড। যাই হোক, আমরা একটা টেলিথেরাপি দূরের দিকে দিয়ে সারাউন্ডিং এরিয়াটাকে স্টেরাইল করতে চাই, আর ব্র্যাকিথেরাপি হচ্ছে ডিরেক্টলি সার্ভিক্যাল যে লিশন সেটাকে আমরা অ্যাটাক করছি। এখন ডিউরেশনটা কিরকম, কিভাবে আমরা প্ল্যানিংটা করি? টোটাল রেডিওথেরাপিতে আমরা জেনারেলি হচ্ছে 70 to 80 গায়ে, হ্যাঁ, এরকম আমরা টোটাল রেডিওথেরাপি দিতে চাই, বা টোটাল রেডিওথেরাপির ডোজ 70 to 80 গায়ের মতো আমরা দিতে চাই। এখন এই 70 to 80 গায়ে যে আমরা দিব, কিভাবে দিব? এর মধ্যে 40 to 45 গাই এটা পাবে হচ্ছে টেলিথেরাপির মাধ্যমে, আর 30 to 35 এটা পাবে হচ্ছে ব্র্যাকির মাধ্যমে। ঠিক আছে, 40 to 45 গাই পাবে হচ্ছে টেলিথেরাপির মাধ্যমে, আর 30 to 35 গাই পাবে হচ্ছে ব্র্যাকিথেরাপির মাধ্যমে। এই যে টেলিথেরাপি 40 to 45 গাই, এটা কিভাবে দিবে? এটা 5 days per week, সপ্তাহে 5 দিন পাবে, সপ্তাহে 5 দিন। হ্যাঁ, 5 days per week, প্রতিদিন সে ধরেন 100 থেকে 115 মতো, 115 গায়ের মতো সে পাবে প্রতিদিন। তাহলে 5 days per week, টোটাল 5 সপ্তাহ পাবে। সপ্তাহে 5 দিন করে 5 সপ্তাহ, মানে হচ্ছে টোটাল 25টা দিন সে পাবে। 25 days, 115 গায়ের মতো করে প্রতিদিন তাকে দেয়া হবে। ঠিক আছে, তাহলে এই যে 5 সপ্তাহ দিলাম, আমরা প্রথমে টেলিথেরাপি দিয়ে শুরু করি। প্রথমে আমি সারাউন্ডিং এরিয়াটাকে স্টেরাইল করার জন্য টেলিথেরাপি দিয়ে শুরু করি, তারপরে আমরা ব্র্যাকি শুরু করি। কিন্তু সেটা কিরকম? আমাদের কথা হচ্ছে যদি আমরা রেডিওথেরাপি দিই, টোটাল রেডিওথেরাপি 8 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, 8 সপ্তাহের মধ্যে। আর ব্র্যাকি দেওয়ার সিস্টেম হচ্ছে, ব্র্যাকি 2 রকম দেয়া যায়, একটা হচ্ছে হাই ডোজ রেডিয়েশন, লো ডোজ রেডিয়েশন। আমরা জেনারেলি হাই ডোজ রেডিয়েশনটা প্রেফার করি। এই হাই ডোজ রেডিয়েশনে খুব কম সময়ের জন্য একটা হাই ডোজ দেয়া, এবং এটা 6 থেকে 7 সেট আপ, 6 থেকে 7 সেট আপ মানে 6 থেকে 7 বার। এবং এটা হচ্ছে 7 থেকে 10 দিন পর পর বা 14 দিন পর পর, মানে 2 উইকলি করেও যদি আপনি দেন, বা 7 থেকে 10 দিন পর পর করে একবার করে সে হচ্ছে ব্র্যাকি পাবে 6 থেকে 7 সেট আপ। তো এই যে 6 থেকে 7 সেট আপ সে পাবে, তাহলে হচ্ছে ওই টোটাল ধরেন 6 বার যদি আমি তাকে দিই,
আমরা যদি 1 উইকলি করে করে দিই, 6 বার যদি তাকে দিই, তাহলে কিন্তু সেখানে 1 উইকলি করে করে দিলেও সেখানে হচ্ছে অটোমেটিক তার 6 সপ্তাহ লেগে যায়। হ্যাঁ, 1 উইকলি ইয়ে করলেও সেখানে মানে 5 থেকে 6 সপ্তাহ তো মিনিমাম লাগে প্রতি সপ্তাহে যদি একটা করে দিই। তো আমরা এই জন্য এখানে কথা হচ্ছে যে আমাদের যদি 8 সপ্তাহে শেষ করতে হয়, ওভারল্যাপিং করতে হবে। আমরা প্রথমে টেলি দিয়ে শুরু করব, 1-2 সপ্তাহ পরে ব্রেকি আবার চলে আসবে, এবং ব্রেকি টেলি একসাথে চলবে। একটা সময় টেলি বন্ধ হয়ে যাবে, ব্রেকি চলবে। এইভাবে শিডিউলটা করা হয়, মানে প্রথমে টেলি, তারপরে হচ্ছে টেলি প্লাস ব্রেকি, তারপরে হচ্ছে শুধু ব্রেকি। এইভাবে সে হচ্ছে শিডিউলটা পায়। এর মধ্যে কথা হচ্ছে টেলি যখন আমরা দিব, প্রতিটা টেলিতেই কেমোথেরাপি আসবে। আমরা যে কনকারেন্ট কেমো রেডিয়েশন যদি দিই, কনকারেন্ট কেমো রেডিয়েশনটা টেলির আগে দিতে হয়, ব্রেকির সাথে কনকারেন্ট কেমো রেডিয়েশনের সম্পর্ক নাই। তাহলে রোগী যতক্ষণ টেলি পাবে ততক্ষণ তার একটা কেমোথেরাপি পাবে। তাহলে শিডিউলটা কেমন হয়? শিডিউলটা হচ্ছে ডে 1 হ্যাঁ, ডে 1 সে একটা কেমোথেরাপি পাবে। তারপর হচ্ছে ডে 2 to 6 পর্যন্ত সে টেলিথেরাপি পাবে। তারপরে 7th ডেতে সে অফ থাকবে, যখন সে শুধু টেলিথেরাপি পাচ্ছে। তাহলে ডে 1 কেমোথেরাপি, তারপরে হচ্ছে ডে 2 থেকে 6 পর্যন্ত টেলি, ডে 7 অফ, আবার ডে 8 গিয়ে কেমোথেরাপি। এভাবে সে চলবে। এর মধ্যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তার ব্র্যাকিটা ওভারল্যাপিং, এখানে ব্র্যাকিও শুরু হবে, টেলি ব্র্যাকি চলবে। যতক্ষণ পর্যন্ত টেলি পাবে কেমোথেরাপি পাবে, যেই টেলি বন্ধ কেমোথেরাপি বন্ধ, তখন শুধু ব্র্যাকি দিয়ে সে শেষ করবে। এইভাবে তাদেরকে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি। রেডিওথেরাপির ক্যালকুলেশনটা বুঝা গেছে? একটু রেসপন্ড করতে হবে আপু, নাইলে তো বোঝা কষ্ট। রেডিওথেরাপির ক্যালকুলেশনটা বুঝা গেছে? বুঝা গেছে? শোনা যাচ্ছে না? তাহলে আমরা যখন প্রাইমারি রেডিওথেরাপি দিই, এরকম টেলি ব্র্যাকি মিলায়ে তাকে আমরা রেডিওথেরাপি দিই, সেখানে কেমোথেরাপিটা অ্যাড হয়, এভাবে তারা দিব। কিন্তু যখন অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিই, যে একটা সার্জারির পরে আবার কোনো একটা কারণে তাকে রেডিওথেরাপি দিতে হচ্ছে, তখন কিন্তু ডোজ কমে যাবে, সেটা প্রাইমারি রেডিওথেরাপির মতো থাকবে না। তাহলে সেই ডোজটা মেইনলি কমবে হচ্ছে ব্র্যাকি থেকে, কারণ ব্র্যাকিতে হাই ডোজ দেওয়া হয়। তো সেখানে আমরা যাদেরকে 6-7টা দিচ্ছি, তাদেরকে হয়তো 3 থেকে 5টা এরকম করে তার ডোজ কমার, 3 থেকে 5টা সেটিং দিলাম। হ্যাঁ, মানে অর্ধেক সেট আপ তারা তারা পাবে। অর্ধেক সেট আপ যদি পায়, অটোমেটিক সেখানে একটা মেজর, সে হচ্ছে মেজর 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 একটা ডোজ কমানো হয়ে যায়। কারণ আমরা যখন তাকে হচ্ছে টেলি দিচ্ছি 105 না, 180 সেন্টিগ্রাই করে সে পাচ্ছিল। 180 সেন্টিগ্রাই মানে অনেক ছোট, অনেক ছোট। টোটাল সে পাবে 40 থেকে 45 গায়ে 25 দিনে। হ্যাঁ, তো সেটা অনেক ছোট। কিন্তু যখন আপনি হচ্ছে একটা একটা ব্র্যাকিথেরাপি দিচ্ছেন, সেখানে আমরা 5 থেকে 6টা সেট আপও যদি দিই তাকে, প্রতিটা সেট আপে সে 6 থেকে 7 গায়ে করে পাবে। 6 থেকে 7 গায়ে করে যদি পায়, ধরেন 5 দিনে 6 গায়ে পেলো, তাহলে 5-6 30 গায়ে হয়ে গেল, অনেক বেশি। তো আপনি সেটাকে যদি 6 দিন করেন, 5-6 30, 6-6 5-7-35, যদি আমি 7টা করি তাহলে সেখানে 5-7-35। তো ওইটাই যদি আমি শুধু 2টা সেট আপও কমাই ফেলি, যে তাকে আমি যাকে প্রাইমারি তাকে 6 বার দিচ্ছিলাম, যে হচ্ছে অ্যাডজুভেন্ট তাকে আমি 4 বার দিব বা 3 বার দিব, সেখানে একটা মেজরিটি অ্যামাউন্ট অফ রেডিওথেরাপি কমে যায়, যেহেতু আমি এটা ব্র্যাকিতে কমাচ্ছি, কারণ ব্র্যাকিতে সে হাই ডোজ পায়। তো যারা অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দেয়, টেলির সেমই পায়, ব্র্যাকিতে তার ডোজটা কমে। আচ্ছা, এখানে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে রেডিওথেরাপির কমপ্লিকেশন, খুব জরুরি। রেডিওথেরাপির কমপ্লিকেশন কি কি হতে পারে রেডিওথেরাপিতে? রেডিওথেরাপিতে মেইনলি হচ্ছে রোগীর হচ্ছে ইমিডিয়েট কিছু রিয়াকশন হতে পারে, লেট কিছু রিয়াকশন হতে পারে। মেইনলি সে হচ্ছে ওই যে র্যাপিডলি ডিভাইডিং সেলগুলোর উপরে বেশি কাজ করে, সেজন্য র্যাপিডলি ডিভাইডিং সেল মানেই হচ্ছে এখানে তার স্কিনের উপরে কাজ করবে, জিআইটির উপরে কাজ করবে, ভালভাল এরিয়াতে কাজ করবে, ওইখানে সে ভালভাল ভালভাল এক্সকোরিয়েশন করবে, স্কিন এক্সকোরিয়েশন করবে। তার হচ্ছে ডায়রিয়া হতে পারে, ফিভার হতে পারে, মাইলোসাপ্রেশন হয়ে এনিমিয়া হতে পারে, এরকম কিছু ইমিডিয়েট রিয়াকশন করে।
লেট রিয়াকশনের মধ্যে হচ্ছে সে বিবিএফ করে, সে এন্ডাটারাইটিস অবলিটারেন্স করে, এটা করে সে বিবিএফ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তার সবচেয়ে খারাপ কমপ্লিকেশন। এছাড়া সে হচ্ছে কিছু রেকটাল টেনিসমাসের মতো করে, হ্যাঁ, সেটা করতে পারে। এগুলো হচ্ছে রেডিওথেরাপির কমপ্লিকেশন। তো ভিভিএফ হলে সারবেন কবে? তার 1 বছর পরে। ভিভিএফ হইতে সময় লাগে 1 বছর, আবার ভিভিএফ সারার জন্য লাগবে 1 বছর পরে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি আপনি লিম্ফ নোড রিমুভ করে ফেলেন, পেলভিক লিম্ফ নোড গুলো, সেখানে কি সমস্যা হবে? লিম্ফ নোড রিমুভ করলে তার লিম্ফিডিমা হবে, কারণ লিম্ফ গুলো তার লিম্ফেটিক চ্যানেল তো ড্রেন করতে পারছে না, তখন তার লিম্ফিডিমা হবে। এই লিম্ফিডিমা এবং ইন কোর্স অফ টাইম এখানে লিম্ফোসিস্ট ফর্মেশন হতে পারে। তাহলে লিম্ফিডিমা এন্ড লিম্ফোসিস্ট ফর্মেশন, এটা হচ্ছে তার সমস্যা, এটা তার হতে পারে। তো এগুলোর ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, সবকিছুরই ট্রিটমেন্ট আছে। এখন তো লিম্ফিডিমা ক্লিনিক কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে, সেখানে তাদেরকে বিভিন্ন এক্সারসাইজ শেখানো হয়, মুভমেন্ট শেখানো হয়, কারণ যত বেশি স্ট্রেসিস তত বেশি তার ইডিমা ফর্মেশন হবে। এবং লিম্ফোসিস্টের কিছু ট্রিটমেন্ট আছে সার্জিক্যাল, সেগুলো আমরা তাকে করতে পারি, এভাবে তাকে আমরা কারেকশন দিতে পারি। তাহলে আমরা সার্জারি বা রেডিওথেরাপি যে কোনোটাই দিতে পারবো, ডিপেন্ডিং আপন ইওর কেস, আপনার কেস হিসেবে কোনটা সেটা। আপনি ট্রিটমেন্ট করলেন বা রেডিওথেরাপি দিলেন, তারপরে তার ফলো আপ, পোস্ট ট্রিটমেন্ট ফলো আপ হচ্ছে, এটা সব ম্যালিগনেন্সির জন্য সেম। 3 monthly for 2 years and then 6 monthly for next 3 years and then yearly for lifelong। এটা হচ্ছে ম্যালিগনেন্সির ফলো আপ। যে কোনো ম্যালিগনেন্সিতে আপনি এটা বলতে পারেন, 3 monthly for 2 years, 6 monthly for next 3 years and then yearly for life। এটা হচ্ছে ওভারঅল ফলো আপ, যে তার কোনো রিকারেন্স হচ্ছে কিনা। মোস্ট কমনলি রিকারেন্স গুলো 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে যায়, এই জন্য শুরুর দিকে একটু ফ্রিকুয়েন্ট ফলো আপ দিতে হয়। সি সার্ভিক্স নিয়ে প্রশ্ন আছে? দুইজন আছেন, দুইজন কি আছেন নাকি জানি না। কি দিবা এখান থেকে ধরো। আচ্ছা, ভালভাল কার্সিনোমা। ভালভাল কার্সিনোমা আপনাদের কেস খুব একটা থাকে না, তারপরও আমি একটু গ্রস কথা বলে দিই যদি হুট করে থাকে। ভালভাল কার্সিনোমা আমরা 2 রকম পাই, একটা হচ্ছে এইচপিভি রিলেটেড আর একটা হচ্ছে নন এইচপিভি রিলেটেড। সিএসআরভিক্সও এখন এরকম একটা কথা আপনারা শুনবেন, কিন্তু ভালভাল কার্সিনোমাতে এটা অনেক বেশি, যে এইচপিভি রিলেটেড নন এইচপিভি রিলেটেড। যেটা এইচপিভি রিলেটেড, তার প্রোফাইলে হচ্ছে রোগীটা রিলেটিভলি ইয়াঙ্গার, যেমন হচ্ছে সে 55-60 এরকম বছরের একটা মহিলা, এবং তার সিএসআরভিক্স এর যে রিস্ক ফ্যাক্টর গুলো, এগুলো এই মহিলার দেখবেন আপনি, অনেক বেশি বাচ্চা, অনেক আগে বিয়ে হয়ে গেছে, বা মাল্টিপল পার্টনার, বা এক্সপোজার হিস্ট্রি, এরকম কিছু, মানে সিএসআরভিক্স রিস্ক ফ্যাক্টর গুলো এখানে মিক্স এন্ড ম্যাচ আপ হয়ে যায়। ওই ওই ধরনের একটা রোগী, তার একটা ভালভাল ডিসকমফোর্ট অনেকদিন ধরে, ভালভাল ইচিং বা ভালভাল কোনো একটা ডিসচার্জ তার হচ্ছে, এরকম একটা লোকাল এরিয়া থেকে এরকম কমপ্লেন। আর যেটা হচ্ছে নন এইচপিভি রিলেটেড, এগুলো একটু এল্ডারলি, 65 এন্ড অ্যাবাভ, 67 এরকম বয়সের রোগীগুলো থাকে। রোগীগুলোর প্রোফাইলে তারা ডায়াবেটিক থাকতে পারে, তাদের একটা ক্রনিক ইনফেকশন থাকতে পারে, ভালভাল ইনফেকশন, যেমন হচ্ছে ওই যে লাইকেন স্ক্লেরোসিস, হ্যাঁ, লাইকেন স্ক্লেরোসিস, স্কোমাসেল হাইপারপ্লেসিয়া, এরকম কিছু ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন থাকতে পারে যেটা আনট্রিটেড। ওই অবস্থা থেকে আস্তে করে তার ম্যালিগনেন্সিতে টার্ন নিতে পারে, এবং এইগুলো রোগীগুলো ডায়াবেটিস, আদার ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন এটাও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে ওই প্রোফাইলের রোগী, অথবা এরকম একটা প্রোফাইল, কোনটা পাচ্ছেন এটা একটু খেয়াল করতে হবে, রিস্ক ফ্যাক্টর গুলো খেয়াল করতে হবে। তার কমন কমপ্লেনিং হচ্ছে ভালভাল ইচিং, এক্সকোরিয়েশন, অথবা হচ্ছে ডিসকমফোর্ট, তারপরে হচ্ছে ডিসচার্জ, যেটা ভালভাতে হয়ে থাকে, এরকম একটা কম। আপনি যখন তার লোকাল এক্সামিনেশন করতে যাবেন, সেখানে আপনি একটা টিপিক্যাল লিশন পেতে পারেন, কলিফ্লাওয়ার টাইপ, অথবা সেখানে কোনো আলসারেটিভ লিশন হতে পারে, অথবা সেখানে হচ্ছে থিকেনিং হয়ে থাকতে পারে, হ্যাঁ, এরকম এরকম একটা টিপিক্যাল লিশন, কালার চেঞ্জ, এরকম থিকেনিং, কালার চেঞ্জ, এরকমও আপনি পেতে পারেন একটা টিপিক্যাল লোকালাইজড এরিয়াতে। আদার এরিয়াও ভালভা কেমন আছে, তারপর হচ্ছে কোনো ভ্যাজাইনাল অ্যাবনর্মালিটি, সার্ভাইকাল অ্যাবনর্মালিটি এবং বাইমেন হল, সবই আপনি তারপরে করবেন। করার পরে আপনি লোকাল এক্সামিনেশন পুরাটা করলেন, করার পরে আপনি তো বললেন যে কেস অফ ভালভাল কার্সিনোমা। এরপরে কথা হয় যে তাহলে বাকি সব আপনার হয়ে গেল, এখন এটা আমি কনফার্ম করবো কি করে? যেহেতু আমি একটা লোকাল গ্রোথ পাচ্ছি ভালভাল এরিয়াতে, এটা কনফার্ম করার জন্য আমাকে এখানে বায়োপসি করতে হবে। তাহলে এই বায়োপসিটা আমরা কি করবো? এই বায়োপসিটা হচ্ছে ইনসিশনাল বায়োপসি। ইনসিশনাল বায়োপসি মানে হচ্ছে ভালভাল এরিয়ার এখানে গ্রোথ,
আমি পুরা ভালভার এরিয়া সহ কেটে নিব। আমি শুধু শুধু গ্রোথটাকে কাটবো না, আমি এইভাবে কাটবো, এইভাবে কেটে ভিতর থেকে ভালভা সহ নিয়ে নিব। এটাকে বলা হয় ইনসিশনাল বায়োপসি। ভালভাল গ্রোথে ইনসিশনাল বায়োপসি করতে হয়। এই ইনসিশনাল বায়োপসি করে আমি সেখানে দেখবো যে তার ম্যালিগনেন্সি আছে কিনা, তার সাথে হচ্ছে ডেপথ অফ ইনভেশন কত, টিউমার ইনভেশন কত, টিউমারটা কতটুকু আছে এবং কতটা এরিয়াকে নিয়েছে, পুরা জিনিসটা কিন্তু এই বায়োপসি দিয়ে আসবে। তারপরে আর কি করব, আদার এরিয়াতে ভালভোস্কোপি করব, যে ভালভার অন্য এরিয়া গুলো ভালো আছে কিনা বা সেখানে অলরেডি কোনো ভিন টিন আছে কিনা। ভ্যাজাইনোস্কোপি করে ভ্যাজাইনাতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সার্ভাইকাল কল্পোস্কোপি করে সার্ভিক্সে, কারণ যদি এইচপিভি ইনফেকশন হয় সে তো সবাইকে ধরবে। সেই জন্য এগুলো করে নিয়ে আদার এরিয়া দেখে নিয়ে তারপরে হচ্ছে তার কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, এখানেও এমআরআই, কারণ যেহেতু ভালভা একটা সফট টিস্যু সেখানে গ্রোথ, তো লোকাল ইনভেশন দেখার জন্য এমআরআই, যদি ডিস্টেন্ট চিন্তা করেন তবে সিটি, এগুলো আমরা করে নিলাম, বেসলাইন ইনভেস্টিগেশন করে নিলাম, সবকিছু করে স্টেজিং কনফার্ম করে তার ট্রিটমেন্টটা কি। ট্রিটমেন্ট হচ্ছে যদি স্টেজ, এখন এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে ভালভাল ডিজিজটার স্টেজিং অফ ডিজিজ, এটা আমাকে আবার দেখতে হবে। যদি স্টেজ 1 ডিজিজ হয়, যে ভেরি আর্লি ডিজিজ, আমরা সেখানে স্টেজ 1 এবং স্টেজ 2 দুইটাতেই আমরা এখনকার ওভারঅল ভালভাল কার্সিনোমা ট্রিটমেন্টের মধ্যে আমরা হচ্ছে কনজারভেটিভ সার্জারি প্রেফার করি। আগে যেমন একটা বিশাল ইনসিশন দিয়ে, পুরো বাটারফ্লাই ইনসিশন দিয়ে পুরো ভালভাকে ফেলে দেওয়া হতো, তারপরে হচ্ছে রোগীটার উন্ড রাপচার হতো, উন্ড ব্রেকডাউন হতো, তারপর থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হতো, অনেকদিন ধরে নড়াচড়া নাই তার জন্য, এবং এই কমপ্লিকেশন গুলো দিয়ে রোগী মরে যেত। হ্যাঁ, রোগীর আউটকাম ভালো করার চেয়ে আমরা খারাপ করতাম। এই জন্য এখন থিমই হচ্ছে ম্যালিগনেসিতে আমরা কনজারভেটিভ সার্জারিতে থাকবো, সেটা যে ম্যালিগনেসি হোক। তো ভালভাল ক্যান্সারের আমাদের কনজারভেটিভ সার্জারি কি, আমরা যদি স্টেজ 1A লিশন পাই, যদি আমরা হচ্ছে আর্লি লিশন পাচ্ছি, মানে স্টেজ 1A লিশন যদি পাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা তাকে হচ্ছে সিম্পল ভালভেক্টমি মানে হচ্ছে আমরা শুধু ওই এরিয়াটুকুকে কাটবো। আচ্ছা, তার আগে একটু বলি, এখানেও অপশন অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, আর একটা হচ্ছে রেডিওথেরাপি বা কনকারেন্ট কেমো রেডিয়েশন, অথবা কম্বাইন্ড ট্রিটমেন্ট। আমরা জেনারেলি মনোথেরাপি প্রেফার করি যে ধরনের রোগী আসুক তার জন্য। তো যদি আমরা স্টেজ, এবং এখানে আপনি যখনই একটা ক্যান্সার, ভালভাল ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়ার চিন্তা করবেন, এখানে আপনাকে দুইটা কনসিডারেশন আনতে হবে। একটা হচ্ছে টিউমারটার কি অবস্থা, আর একটা হচ্ছে লিম্ফ নোডের কি অবস্থা। ভালভাল ক্যান্সারের ফার্স্ট ড্রেনিং লিম্ফ নোড হচ্ছে ইনগুইনোফিমোরাল লিম্ফ, সেজন্য ইনগুইনোফিমোরাল লিম্ফ নোডের কি অবস্থা এটা দেখতে হবে। তাহলে আমরা যদি স্টেজ 1 ডিজিজ পাই, একদম স্টেজ 1 ডিজিজ, তাহলে তাকে, এবং স্ট্রোমাল ইনভেশন কম লেস দেন 1 মিলিমিটার, ওয়াইড রেডিক্যাল লোকাল এক্সিশন করব। ওয়াইড রেডিক্যাল লোকাল এক্সিশন উইথ 1 to 2 সেন্টিমিটার ফ্রি সার্জিক্যাল মার্জিনটা ফ্রি রেখে ওয়াইড রেডিক্যাল এক্সিশন করব। আর যদি স্টেজ 1 ডিজিজ কিন্তু স্ট্রোমাল ইনভেশন বেশি, তাহলে হচ্ছে ওয়াইড রেডিক্যাল এক্সিশন করব, তার সাথে হচ্ছে ইপসিলেটারাল ব্রোয়েন ডিসেকশন, মানে এক পাশের ব্রোয়েনটা ফেলে, লিম্ফ নোড গুলো ফেলবো। ঠিক আছে, তাহলে স্টেজ 1 ডিজিজ কিন্তু 1 মিলিমিটারের নিচে ডেপথ অফ ইনভেশন, শুধু টিউমারটা ফেলবো, ওয়াইড লোকাল রেডিক্যাল এক্সিশন। যদি 1 মিলিমিটারের বেশি ডেপথ অফ ইনভেশন হয়, তাহলে ওই পাশের ইনগুইনোফিমোরাল লিম্ফ নোডকে ফেলবো। কখন বাইলেটারাল ইনগুইনোফিমোরাল লিম্ফ নোড ফেলতে হবে, যদি মিডলাইন লিশন হয়, যদি ক্লাইটোরিসকে ইনভলভ করে, যদি ক্রসিং লিশন হয়, মিডলাইন ক্রস করে চলে যাচ্ছে এরকম, অথবা আপনি এক পাশে লিম্ফ নোড ফেলতে গেছেন, তখন দেখছেন যে ওখানে অলরেডি একটা পজিটিভ হার্ড হয়ে বসে আছে, তাহলে অপরটাতে যেতে হবে। এইসব ক্ষেত্রে আমরা বাইলেটারাল ইনগুইনোফিমোরাল লিম্ফ নোড ডিসেকশন করব। আচ্ছা, স্টেজ 2 ডিজিজ, তাকে আমরা কি করব, স্টেজ 2 ডিজিজে হচ্ছে ওয়াইড লোকাল রেডিক্যাল এক্সিশন উইথ বাইলেটারাল ইনগুইনোফিমোরাল লিম্ফ নোড ডিসেকশন। ঠিক আছে, এটা হচ্ছে স্টেজ 1 ডিজিজ, আমরা ইউনিলেটারাল ফেলছিলাম, কিছু কিছু ক্ষেত্রে বাইলেটারাল, বাট স্টেজ 2 তে হচ্ছে ওয়াইড লোকাল রেডিক্যাল এক্সিশন উইথ
bilateral inguinofemoral lymph node dissection. স্টেজ 3 ডিজিজ হচ্ছে একটু অ্যাডভান্স ডিজিজ, তো সেখানে আমাদের অপশন ট্রিটমেন্ট আমরা ওয়াইড লোকাল রেডিক্যাল এক্সিশনই চাই, বা মডিফাইড রেডিক্যাল ভালভেক্টমি যেটা সেটা চাই, মানে যতটুকু দরকার ততটুকু ফেলবো, পুরা ভালভেক্টমি আমরা করব না, উইথ বাইলেটারাল ইনগুইনোফিমোরাল লিম্ফ নোড ডিসেকশন। স্টেজ 4 ডিজিজ যদি হয় সেখানে সার্জারি অনেক সময় ডিফিকাল্ট, কারণ এতটা ইনভেড করে গেছে, সেখানে হয়তো আমাদের প্রাইমারি কনকারেন্ট কেমো রেডিয়েশন আসবে, তারপর জিনিসটাকে সাইজটাকে একটু ছোট করে তারপরে আমরা সেটাকে সার্জারি করে রিমুভ করব, মানে যতটুকু পারে রিমুভ করব মিনিমাম ইনজুরি করে। এটা হচ্ছে স্টেজ 4 ডিজিজ। এখন ওদেরও তো অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট লাগতে পারে, বিশেষ করে আমরা যাকে স্টেজ 1 বা 2 ডিজিজ চিন্তা করছি, সেখানে কি কোনো অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট লাগবে? যদি টিউমারটা 4 সেন্টিমিটারের বড় হয়, যদি আপনি যে কেটেছেন সেখানে সার্জিক্যাল মার্জিন পজিটিভ হয়, যদি আপনি দেখেন যে লিভোভাস্কুলার স্পেস ইনভেশন হয়ে গেছে, যেটা আমরা হিস্টোপ্যাথোলজি করে পাই, এ ধরনের কন্ডিশন যদি হয় তখন সেখানে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি লাগতে পারে। হ্যাঁ, আমরা যে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি সেটা দিতে পারি। ওদেরও ফলো আপ সেম, যেহেতু ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট করার পরে আমরা তাকে 3 মান্থলি এন্ড দেন 6 মান্থলি এভাবে তাকে আমরা দেখে থাকি। ভালভাল কার্সিনোমা ভেরি রেয়ার, এটা তাও একবার যেহেতু ক্লাস হিসেবে আছে আমি একটু বলেছি, কিন্তু আপনাদের মেইন পড়ার জায়গা হচ্ছে সিএসআরবিক্স। আপনাকে সিএসআরবিক্স খুব ভালো করে প্রতিটা ধরে পড়তে হবে, ফিগো ফলো করতে হবে, স্টেজিং থেকে শুরু করে সবকিছু। এবং সিএসআরবিক্স এর কোনো কিছু যদি আপনারা না বুঝেন বা কোনো কোয়ারি থাকে, আমার নেক্সট ক্লাস থাকবে নেক্সট উইকে, আরেকটা ক্লাস আপনাদের ম্যালিগন্যান্সির বাকি, যেহেতু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ওভারিয়ান কার্সিনোমার ট্রিটমেন্টে কিছু সিমিলারিটি আছে, এই জন্য আমি এই দুইটা ক্লাস একসাথে নিই। হ্যাঁ, এই জন্য ওইটা আমি একসাথে নিব, সামনের সপ্তাহে নিয়ে নিব। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? যদিও মানুষ দুইজন, বারবারই জিজ্ঞেস করছি, কেউ কোনো সাউন্ড করছেন, আমি জানি না বুঝছেন কিনা, কি অবস্থা। কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আজকে শেষ করি। রিপন ভাই আছেন? রিপন ভাই আছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শেষ করি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।